আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। জি, শোনা হ্যাঁ, যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। প্রায় এসে গেছে দেখতেছি, আজকে বেশি আসছে, তাই না? হ্যাঁ, তার জন্য কখন থেকে ওয়েট করছি। গুড। আমি ক্লাস নিচ্ছিলাম তো, ওদের ক্লাসটা একটু হয়ে গেছে, লেন্থটা একটু বেড়ে গেছে, এই জন্য আই এম সরি, এক্সট্রিমলি সরি। স্যার, ইটস ওকে। দেখো, তোমাদের প্রায় 30 জনের কাছাকাছি হয়ে গেছে আজকে। ঠিক আছে, আরো বাড়লে ভালোই তো ক্লাস, তাই না? জি স্যার, হুট করে বাড়বে হয়তো। আজকে একটু বেশি হয় এই দিনে? না স্যার, বেলা করে তো আস্তে আস্তে সবাই আসবে হয়তো। ও আচ্ছা আচ্ছা, মানে একটু দেরিতে ক্লাস হলে সবাই আসে, সকাল সকাল ক্লাস হলে আসে না, তাই? শীতের সকাল, ফ্যাক্ট। ওরকম কিছু না। শীতের সকাল? তুমি কোথায় থাকো বলো তো? স্যার, ঢাকাতে। তুমি কে? তোমাকে দেখা যাচ্ছে স্যার, না। শাপলা খাতুন। হ্যাঁ হ্যাঁ, শাপলা খাতুন। ও শাপলা। তুমি ঢাকাতে থাকো তো, স্যার, এই জন্য ঘুম বেশি হচ্ছে। গ্রামে থাকলে ঘুম একটু কম হতো না? জি স্যার, গ্রামে তো 6টার দিকেই উঠি অনেক সময়। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? না, এত ঘুম আল্লাহ। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? ঝিনাইদহে। ও, তাহলে ওদিকে তো ঠান্ডা আছে। জি, অনেক ঠান্ডা। হ্যাঁ, কে জানি কি বলতে চাচ্ছিল? কেউ কিছু বলছো? না স্যার, বলে নাই তো। ওকে, ঠিক আছে। যাই হোক, তাহলে এখন আমরা শুরু করি নাকি? জি স্যার, করেন। ওকে, তোমার বাড়ি যেহেতু ঝিনাইদহ, তোমাকে দিয়ে শুরু করি, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, বলো। ওই অঞ্চলে অনেক কৃষি কাজ হয়, তাই না? জি স্যার। এখন যেহেতু কৃষি কাজ হয়, তুমি আমাকে বলো তো, করলা, এখন যে করলা হয় তোমাদের এলাকায়, হয় না? জি স্যার, করলা হয় কিন্তু এত বড় বড় না স্যার, ছোট ছোট গুলো হয়। ঢাকায় আমাদের যেগুলো এলাকায় হয় অনেক বড় বড় ছোটগুলো হয়, বড় বড় ওগুলো হয় কাদের এলাকায় বলো তো? এটা তো জানি না। এখানে উত্তরাঞ্চলে আছে কারা যাদের এলাকায় কৃষি কাজ হয়, এমন লোক আছে কেউ? আছে কেউ, বলো তো? সব এলাকায় তো কৃষিকাজ হয় না, করলা হয়, করলা এখন দেখো, ও যে বললো যে ওদের এলাকায় ছোট ছোট করলা হয়, তার মানে তোমাদের এলাকায় এক কেজিতে কয়টা করলা হবে মনে করো? 50-60টা, তাই না? জি স্যার, অনেকগুলো হয়। 50-60টা হবে। আর ওই করলা দেখো দুটোতে কেজি হয়, তিনটাতে কেজি হয়, আছে না এরকম? জি স্যার, ঢাকায় যে কিনি আমরা। হ্যাঁ, তো তিনটাতে কেজি আর এই 50টাতে কেজি, তাহলে যে পার্থক্যটা কি দেখো। এখন আমরা ওই করলাকে কি বলি আর এই করলাকে কি বলি বলো তো? স্যার, এটা হাইব্রিড। হ্যাঁ, ওইটাকে বলি আমরা দেশি, তাই না? দেশি করলা। আর এটাকে আমরা কি বলি? হাইব্রিড করলা। তার মানে দেখো কি হলো, হাইব্রিডাইজেশনটা মানে কি, যে হাইব্রিডটা কি করতে হয়, বিভিন্ন মেকানিজমের মাধ্যমে এই জিনিসগুলো হয়, তাই না? যেমন আগে দেখো কই মাছ কেমন ছিল, কই মাছ ছিল মনে করো যে 15টা 20টায় কেজি, এখন দেখো দুটো তিনটেতে কেজি হয়, তাই না? আগে একটা লাউ কতটুকু হতো মনে করো 1 কেজি 1.5 কেজি, এখন একটা লাউ 10 কেজি 12 কেজি এরকম হয়। মিষ্টি কুমড়া কত কেজি হয়, তাই না? তো এই এখন দেখো আগে দেশি মুরগিগুলো কেমন, একটা দেশি মুরগি মনে করো যে সাইজ আর কি, একই সাইজের আনতে গেলে একটা দেশি মুরগি কত সময় লাগে আর একটা লেয়ার মুরগি বা ব্রয়লার মুরগি কত সময় লাগে, তাই না? তো এইগুলোকে আমি কেন বলছি, এগুলোকে বলছি কেন, এগুলো কৃষিতে হাইব্রিডাইজেশনের একটা মেকানিজম আছে, তাই না? হাইব্রিডাইজেশন বলে এটাকে, সংকরায়ন বলে। যেমন জার্সি গরু বা ফ্রিজিয়ান বা অন্যান্য যে সমস্ত গরুগুলো আছে, আমাদের দেশি গরুগুলো দেখো ছোট ছোট, তাই না? কিন্তু বাইরের এই যে হলস্টাইন ফ্রিজিয়ান বা অন্যান্য যে ইগুলো আছে, এগুলো কত বড় বড়, তাই না? এগুলো তো এই যে কৃষিতে বিপ্লব ঘটে গেল, হাইব্রিডাইজেশন হলো, অর্থাৎ ছোট জিনিসকে আমরা বড় করে ফেললাম, বড় করে ফেললাম না? আগে যেমন দেখো পাঙ্গাস পাঙ্গাস মাছ এখন কত বড় বড় হয়, বা লেয়ার মুরগিগুলো কত বড় বড় হয়। তো এইগুলোকে আমরা বলছি হাইব্রিডাইজেশন। তো কৃষিতে যেমন হাইব্রিডাইজেশন ঘটছে, হাইব্রিড জিনিসের আমদানি, তেমনি আমাদের কালচারেও এরকম
হাইব্রিডের আমদানি আছে, হাইব্রিড হয়ে গেছে কালচার। তো এখন তোমরা আমাকে বলো কালচারে কিভাবে হাইব্রিড হলো, এই হাইব্রিডাইজেশন কিভাবে ঘটলো বলতে পারো? স্যার বাইরের থেকে বিভিন্ন কালচার এসে মিশে কালচার অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে বা অনেকটা উদাহরণ দাও হাইব্রিড কালচারের। স্যার আমাদের কালচারটাই এখন স্যার যেরকম আমরা সাপোজ স্যার যদি ড্রেসিং এর দিকে দেখি, হ্যাঁ হ্যাঁ একসময় আমাদের খালি রিচুয়াল যেটা ছিল হয়তো আমরা শাড়ি পরতাম আর হচ্ছে লুঙ্গি বা পাঞ্জাবি বা এরকম টাইপের বা গেঞ্জি টাইপের কিছু। হুম, এখন আমরা অনেকে ওয়েস্টার্ন ড্রেস পরি, আমাদের অফিসের ড্রেস যেরকম স্যার হুম, আর হুম, কোট টাই ছাড়া হয় না, আমাদের ফর্মাল ভাইবা টাইবা থাকে স্যার। হ্যাঁ, সেটা স্যার আমরা অর্থাৎ ওয়েস্টার্ন কালচার বা পুরো বিশ্বের সাথে মানায় নিচ্ছি স্যার। হুম, তো এইটাই আর কি। হ্যাঁ মানে আমাদের পোশাক আশাকে চেঞ্জ আসছে তাই না? Yes. কিন্তু সেটা হাইব্রিড হয়ে গেল কিভাবে, সেটার একটা মানে সলিড একটা উদাহরণ দাও যে হাইব্রিড, এটা দেখলে আমরা বুঝবো যে এটা হাইব্রিড। মানে হাইব্রিড বলতে কি সংকর, তাই না? মানে একটার সাথে আরেকটা মিশানো, আমরা বলি না এরকম, এটাকে হাইব্রিড বলি তো নাকি? হাইব্রিড টেকনোলজি বোঝো তো আবার, যেমন কৃষি ক্ষেত্রে যে হাইব্রিড টেকনোলজি, এটা কি আমরা এখন পয়লা বৈশাখের সাথে সাথে হ্যাপি নিউ ইয়ারও পালন করতেছি, এটা হ্যাপি নিউ ইয়ার পালন, 31st নাইট। হ্যাঁ 31st নাইট, 31st নাইট করতেছি। হ্যাঁ কালচারে হাইব্রিডাইজেশন ঘটছে কিভাবে, যেমন কৃষি ক্ষেত্রে কি হয়, একটা দেশি প্রজাতি আর একটা বিদেশি প্রজাতি এই দুটোকে একসাথে করে আর একটা কোনো কিছু তৈরি করা, তাই না? যেমন টাইগার এবং লায়ন, তাই না? দুটোর সংকরায়নের ফলে একটা জিনিস তৈরি হলো, সেটা কি বলতো? জানো এটা? আমার কথা বোঝো নাই? বলেন শুনতে পাচ্ছ না? স্যার, বলেন। ও তোমরা শুনতে পাচ্ছ, তাহলে দেখো বলছি কি যে টাইগার এবং লায়ন এই দুটোর হাইব্রিডাইজেশনের ফলে আর একটা প্রজাতি তৈরি হয়েছে, বিজ্ঞানীরা এটাকে মানে পরীক্ষা করে দেখছেন আর কি, সেই জিনিসটাকে তারা নাম দিয়েছে লাইগার। লাইগারের নাম শুনছো? অর্থাৎ দুটো জিনিসের মিক্সিং এ একটা তৈরি হলো, সেটাকে বলে লাইগার। যেমন ওই যে দেশি প্রজাতি আর বিদেশি প্রজাতি মিলে এখন যে করলাটা তৈরি হয়, এখন যে লেয়ার মুরগি ব্রয়লার মুরগিগুলো তৈরি হয়, এগুলো সংক্রায়ন না, মিক্স। জি স্যার। তো তেমনি সোনালী মুরগি একটা পাওয়া যায়, ওটাও তো মিক্সড। হ্যাঁ মিক্সড, মানে এরকম মিক্সড হলে সেটাকে আমরা বলি হাইব্রিডাইজেশন, হাইব্রিড হওয়া। হাইব্রিড জাতের কুমড়া, হাইব্রিড জাতের লাউ, এরকম এখন বিক্রি হয় না এভাবে কৃষি অঞ্চলে, যাদের তারা বুঝবে এগুলো ভালো। তো এখন দেখো বিভিন্ন জায়গায় হাইব্রিড লাউয়ের বীজ পাওয়া যায়, হাইব্রিড অমুক তমুক সবকিছু হাইব্রিড, এখন অধিকাংশ মাছগুলো হাইব্রিড। এই যে কই মাছ, তেলাপিয়া মাছ, নাইলোটিকা বা যা যা আছে এগুলো। তো কালচারের ক্ষেত্রে আমাদের হাইব্রিডাইজেশনটা কিভাবে এরকম মিশে যাচ্ছে, যেমন করে দেখো এই যে আমাদের কতগুলো গান আছে, গানে তুমি দেখো একটা গানের ভিতরে কতগুলো গানের আছে, মিক্সিং আছে না এরকম? জি স্যার। বলো তো দুটো একটা উদাহরণ দাও তো এরকম গানের। হ্যাঁ স্যার সব গান সব আছে, অনেকগুলো আছে। হ্যাঁ বলো বলো, যেমন সেরকম একটা গানের যেমন উদাহরণ দাও। ধরেন পাগল মোহন, মন রে, হ্যাঁ, লুঙ্গি পাগল ডান্স, মোহন। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স শেষ, হ্যাঁ এরকম হচ্ছে না এরকম এরকম? আর কি। জি হ্যাঁ, স্যার। তো এগুলো সব হাইব্রিড হয়ে যাচ্ছে। আমাদের ড্রেস আপের ব্যাপার, খাবার দাবার কিভাবে হাইব্রিডাইজেশন ঘটতেছে, তারপরে আমাদের চিন্তা চেতনা, আমাদের অনুষ্ঠান মানে আমাদের যে আনুষ্ঠানিকতা, হাইব্রিডাইজেশন কিভাবে ঘটছে, তুমি পালন করতেছো কি পয়লা বৈশাখ, তাই না? তো পয়লা বৈশাখ হলো কি বাঙালির বাঙালির অনেক ঐতিহ্য আর কি, ঐতিহ্যবাহী অনুষ্ঠান। তারপরে নবান্ন উৎসব। তো তুমি পয়লা বৈশাখ পালন করতে যে তুমি সেখানে কি করছো বলো তো? পয়লা বৈশাখের আমাদের ফিচারটা কেমন, বৈশিষ্ট্যটা কেমন? স্যার গ্রাম্য মেলা বা হচ্ছে গ্রাম্য মেলা থাকে, তারপর ওই যে ছোটখাটো বিভিন্ন জিনিসপত্র কেনা বা বেচা ইয়ে থাকে, পিঠার উৎসব এরকম এগুলো থাকে। হ্যাঁ এখন কি হচ্ছে বলতো, শহর অঞ্চলে এসে এই পয়লা বৈশাখটা কেমন হয়ে গেছে? স্যার ওই গ্রাম- পার্টি ডান্স পার্টি ওইগুলোর হ্যাঁ, ভিতর দিয়ে আগামী ঐতিহ্য বা অন্য কোনো কিছু নাই। হ্যাঁ গ্রাম অঞ্চলে কখনো দেখছো যে পয়লা বৈশাখে মানুষ পান্তা ভাত আর ইলিশ মাছ কিনে খাচ্ছে? না স্যার, এগুলো দেখছো কোনোদিন? না না, স্যার। সময় পান্তা ভাত এমনিই খায়। হ্যাঁ, তো ওখানে কিন্তু ওই ঘটা করে অনুষ্ঠানের দিন হয় না, কিন্তু সব ঢাকা শহরে দেখো ঘটা করে তুমি এগুলো খাচ্ছ, তাই না? আবার কি হচ্ছে পয়লা বৈশাখে কনসার্ট হচ্ছে। বাঙালির কালচার কি কনসার্ট করা, বাঙালির কালচার না স্যার। স্যার। না, এরকম ছিল আগে, ছিল না কিন্তু
গ্রামাঞ্চলে তুমি দেখবা না, গ্রামাঞ্চলে কি হবে, পয়লা বৈশাখ হলে এক পাশে জারি গান হচ্ছে, কোন জায়গায় কোনো একটা গান পল্লী গীতি হচ্ছে, এরকম হয় মাঝে মাঝে, তাই না? গ্রামাঞ্চলে মেলা আগে, বসে, হ্যাঁ হ্যাঁ, মেলা বসে, মেলা। মেলা বসে, ওই মেলায় কি হয়, গান হয়, ওই যে পুতুল নাচ হয়, তারপরে লাঠি খেলা হয়, এরকম হতো আগে। কিন্তু মানে ট্র্যাডিশন যেটা আমাদের পয়লা বৈশাখের নতুন বর্ষ পালন করার যে ট্র্যাডিশন, সেটা কিন্তু এরকম হতো। জি স্যার। ওই ওই সমস্ত গান বাজনা হতো। কিন্তু এখন কি হয়, এখন পয়লা বৈশাখে তোমাকে কি লাগবে, কনসার্ট লাগবে, তাই না? রক কনসার্ট লাগবে স্যার। হ্যাঁ, হিপ হপ সঙ্গীত লাগবে। তো এরকম ভাবে এই কালচার গুলো কি হচ্ছে, কালচার হাইব্রিডাইজেশন ঘটতেছে বিভিন্ন ভাবে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলো, পোশাকের ক্ষেত্রে বলো, হ্যাঁ, বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে, তাই না? মনে করো যে এখন বাঙালির কি হয়, বাঙালি কি ধরনের অনুষ্ঠানগুলো পালন করে, বসন্ত উৎসব, তাই না? বাঙালি কি পালন করে, বাঙালি বৎসা উৎসব পালন করে, বাঙালি কি করে, 31st নাইট পালন করে, বাঙালি কি করে, বাঙালি জন্মদিন পালন করে। এই যে দেখো, হাইব্রিডাইজেশনের একটা বড় উদাহরণ হলো জন্মদিন পালন করা, বা কালচারের যে কালচারাল ইম্পেরিয়ালিজম যেটাকে আমরা বলি, সেটা এখানে আসবে। তো দেখো, সেটাকে কি বলছে, যে এটাকে আমরা আবার সাব কালচারও বলতে পারি। দেখো, আমরা জন্মদিন পালন করা কি বাঙালির কালচার ছিল বলতো? না স্যার, এটা কিভাবে আসছে বাঙালি কালচার? ওই যে স্যার ওনাদের দেখে দেখে শিখছে স্যার। হ্যাঁ, বিভিন্ন টিভিতে, নাটকে, সিনেমায় এগুলো দেখানো হয়, তাই না? এখন বাচ্চাদেরও কিন্তু, বাচ্চারা যারা এখনকার জেনারেশন, এরা ভাবে কি এটা হলো আমাদের কালচার, মানে এখন যদি জন্মদিন পালন না করি তাহলে কি না জানি হয়ে যাবে। বাচ্চারা গ্রামাঞ্চলেও যারা এখন ছোট্ট ছোট্ট বাচ্চা, যাদের জন্ম হচ্ছে, তারাও কিন্তু এখন কি করে, এখন জন্মদিন পালন করতে চায়, তাই না? কারণ তাদের বই পুস্তকে, তাদের সিনেমায়, তাদের নাটকে, তাদের টেলিভিশনে সবসময় এই জিনিসগুলো দেখানো হচ্ছে। মার্কেটে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যাচ্ছে, জন্মদিন পালন করার যে ইনস্ট্রুমেন্ট আছে যতগুলো, এগুলো সব মার্কেটে পাওয়া যাচ্ছে না? জি স্যার, খুব অ্যাভেলেবল স্যার। খুব অ্যাভেলেবল। তো এই যে দেখো, এই জন্মদিন পালন করার কালচার, এই কালচার কবে বাঙালি কোথায় কার জন্মদিন পালন করছে, এরকম কোনো হিস্ট্রি আছে? বলো তো। জন্মদিন পালন করা হলো শহরে কালচার। হ্যাঁ, শহরে এক ধরনের সাব কালচার তৈরি হয়ে গেছিল এক সময়। শহরের সাব কালচারটা হলো কি, যেটা সাব কালচার আমরা কোনটাকে বলছি বলো তো? মেইন কালচার থেকে যেটা আসবে। যেটা মানে পুরো মেইন স্ট্রিম যে জনগণ থাকে, জনগোষ্ঠীর যে কালচার থাকে, ওই কালচার থেকে আলাদা থাকে একটা নির্দিষ্ট শ্রেণীর কালচার, তাই না? এই সমস্ত, এইটাকে আমরা সাব কালচার বলছি। একসময় এই জন্মদিন পালন করা কি ছিল, এই এরকম সাব কালচার ছিল, শহর অঞ্চলের কালচার ছিল। তো সেই শহর অঞ্চলের কালচার এখন কি হয়ে গেছে, এই সারা বাংলাদেশে কি হচ্ছে বলতো, ছড়িয়ে যাচ্ছে। এই যে সারা বাংলাদেশে ছড়িয়ে যাওয়া, এটাকে আমরা বলছি কালচারাল ডিফিউশন। জি স্যার। কালচারাল ডিফিউশন। বুঝতে পারছো কিনা বলো? জি স্যার। কালচারাল ডিফিউশন কেন বলছি, দেখো, ফিউশন ধর্মী গান আছে আমাদের, ওই যে একটু আগে বললাম হাইব্রিডাইজেশন হচ্ছে, এই যে সুন্দরী কমলা নাচে পাগল মন মন রে, এই যে গানের ভিতরে একটার সাথে আরেকটার কথাবার্তা অমুক তমুক মিলায় কি হচ্ছে না, তো এই কালচার গুলো আমাদের কি হচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। এখন দেখো, বসন্ত উৎসব বা বই মেলা বা অমুক তমুক বিভিন্ন মেলা, এই সমস্ত মেলা কিন্তু, এই সমস্ত কালচার কিন্তু একসময় বাঙালির ছিল না। এই যে যেমন মনে করো যে বই মেলা, এখন বই মেলা কিন্তু ওই যে থানা লেভেলে পর্যন্ত হয়, তাই না? তো এই কালচার কিন্তু একসময় বাংলাদেশে ছিল না। তারপরে মনে করো এই যে ফাস্টফুডের কালচার, বা এই যে অন্যান্য যে রান্না বাড়ার যে অনুষ্ঠানগুলো হয় আমাদের বিভিন্ন টেলিভিশনে দেখায়, বিভিন্ন বিদেশি রান্না অমুক তমুক হাবি জাবি, এই যে মনে করো যে নুডলস আছে না? জি স্যার। এখন এই যে দেখো নুডলস, এই কালচারটা কিভাবে আমাদের দেশে ছড়িয়ে গেল। একসময় গ্রামের মানুষজন নুডলস চিনতো না, এখান থেকে মনে করো 15-20 বছর আগেও কিন্তু গ্রামে কিন্তু এভাবে নুডলস রান্না করে মানুষ খেত না, এখন যেভাবে খায়। তোমরা যেহেতু সোশিওলজিস্ট, তোমরা সবকিছুকে মানে একটু তলিয়ে দেখবা। হ্যাঁ, তো দেখো এক সময় আমাদের দেশে কি হতো, আমি যদি আমাদের এলাকার কথা বলি, বা তোমাদের এলাকা হয় কিনা, এখন তো ঈদের সময়, ঈদ বা পূজা পার্বণে এক সময় কি হতো, বাঙালি মনে করো ঈদের সময় মেজরিটি তো মুসলমান, আমি ঈদের উদাহরণ দেই। তো ঈদের সময় কি হতো, আমাদের ট্র্যাডিশনাল বাঙালি সমাজে কি ছিল,
এই সেমাই রান্না হতো, তাই না? তারপরে চাউলের পায়েস বা ক্ষীর রান্না হতো মিষ্টি দিয়ে বা চিনি দিয়ে, গুড় দিয়ে, এগুলো রান্না হতো না একসময়? স্যার এখনো তো হয়। না, হতো কিনা একসময়? চালের রুটি, হ্যাঁ, এগুলা ট্র্যাডিশন ছিল বাংলার, তাই না? মানে শত শত বছরের ট্র্যাডিশন। তো এখন সেই জায়গায় কোনো কিছু আসছে কিনা বলো তো? এখন ঈদের সময় কি কি রান্না হয়? স্যার এগুলোর পাশে ঝাল থাকে আলাদা। এখন দেখো, মিষ্টি আগে যেমন সেমাই রান্না হতো, পায়েস রান্না হতো, যেটাকে আমরা ফিরনি বলি, তাই না? ফিরনি পায়েস, চালের যেটা, এরকম কতগুলো আইটেম ছিল, মিষ্টি জাতীয় আইটেম। এখন কি হয়? এখন দেখো গ্রামাঞ্চলে তুমি ঈদের দিন নুডলস স্যার। রান্না হচ্ছে। হ্যাঁ, কি বলছো? ঈদের দিন দেখো, ঈদের দিন কি হচ্ছে, তখন সেখানে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস খাবার দাবার এখন পাওয়া যাচ্ছে। নুডলস রান্না হচ্ছে, তারপরে ম্যাকারনি বা পাস্তা বা বিভিন্ন আইটেম গুলো এখানে যোগ হচ্ছে। তো এগুলো একসময় ছিল না, এখন এগুলো আমাদের কালচারে চলে গেছে। এখন এই কালচারটা দেখো, শহরে কালচার ছিল একসময়। এই যে মনে করো যে পাস্তা খাওয়ার কালচার, পাস্তা গ্রামের মানুষ চিনতো বলো তো? এখন পাস্তা গ্রামের মানুষ খায় না? অ্যাভেলেবল স্যার। নুডলস খায় না? এগুলো ভাতের সবই এখন। হ্যাঁ, এখন কোল্ড ড্রিঙ্কস একসময় গ্রামের মানুষ খেত না কিন্তু। তো এই কালচার গুলো, এই সবই শহর কেন্দ্রিক কালচার গুলো এখন সমস্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। এটাকে কালচারাল ডিফিউশন বলছি আমরা, তাই না? এইভাবে কালচারটা যে ছড়িয়ে যাচ্ছে, এই ছড়িয়ে যাওয়ার পিছনে কতগুলো ফ্যাক্টর কাজ করে। কালচার গুলো যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, বা শহর থেকে গ্রামে যাচ্ছে, বা অন্য একটা দেশের কালচার যে আমাদের দেশে আসছে, এটার কতগুলো ফ্যাক্টর আছে, কতগুলো ভালো দিক আছে, কতগুলো খারাপ দিক আছে, কতগুলো কালচারের কতগুলো ভালো ভালো দিক আছে। সব কালচার কিন্তু খারাপ না, আমরা সব কালচারকে খারাপ বলতে পারি না। যে কালচার মানুষ সাবকনশাস মাইন্ডে যদি গ্রহণ করে, অবচেতন মনে ভালো হিসাবে গ্রহণ করে, তখন সেটাকে আমরা ভালো বলবো। আর যেটা মানে যেটার ইন্টেনশনটাই খারাপ, তাই না? কিছু কিছু পপুলার কালচার আছে, পপুলার কালচার, যেমন এই পপুলার কালচার গুলো কি করে, ইন্ডিজেনাস যে কালচার গুলো থাকে, এই কালচার গুলোকে কিন্তু অনেক সময় ধ্বংস করে দেয়। অনেক সময় সেগুলোর সাথে মিশে যায়, যেগুলোকে আমরা হাইব্রিডাইজেশন বলছি। আবার অনেক সময় সেগুলো মেশে না, সেগুলোকে স্থানীয় কালচার গুলোকে ধ্বংস করে দেয়, তাই না? যেমন দেখো, আমাদের ভিতরে এখন কত শ্রেণী গড়ে উঠছে। আমাদের যে লোকাল যে ইটা ছিল আমাদের, আদতে আমাদের যে মাটি মানুষ, আমাদের যে কৃষিভিত্তিক সমাজ, এই সমাজে আমাদের সঙ্গীত একটা বড় অনুষঙ্গ আমাদের সমাজে, তাই না? তো এই সঙ্গীত গুলো একসময় কেমন ছিল? নদী কেন্দ্রিক কতগুলো গান বাজনা ছিল, কৃষি খামার, কৃষি ক্ষেত ভিত্তিক কতগুলো গান ছিল, তাই না? আছে না এরকম? বলতো, নদী কেন্দ্রিক কতগুলো গান আছে, কৃষি কাজ ভিত্তিক কতগুলো গান আছে, দুটো একটা উদাহরণ দাও তো। ভাটিয়ালি। ভাটিয়ালি, হ্যাঁ, এরকম গান আছে। তো এখন সেই গানগুলো, এখন দেখো এখনকার জেনারেশন এই পপ সঙ্গীত, র‍্যাপ সঙ্গীত, অমুক তমুক ব্যান্ড সঙ্গীত, হ্যাঁ, এগুলো আসার কারণে কি হচ্ছে, এক ধরনের বিতৃষ্ণা তৈরি হচ্ছে এই যে ইয়াং জেনারেশনের ভিতরে, এখনকার জেনারেশনের ভিতরে, তাই না? এখনকার জেনারেশন, তুমি যদি মনে করো তোমার মোবাইলে যদি একটা ভাটিয়ালি গান বাজে আব্দুল আলিমের, মনে করো অনেক লোকজন বসে আছে, তুমি রেস্টুরেন্টে খাচ্ছ, তো এই রেস্টুরেন্টে যদি তোমার ভাটিয়ালি গান বেজে ওঠে, ওরে কি বলে, ভাটির দেশের নাইয়া, এইরকম যদি গান বেজে ওঠে, তখন কি হবে? সবাই বলো তো? তাকায় থাকবে। হ্যাঁ, সবাই তাকিয়ে থাকবে স্যার। তোমার নিজেকে তখন অপরাধী মনে হবে, তাই না? তোমার নিজের কাছে খারাপ লাগবে। হ্যাঁ, জি স্যার। কেন খারাপ লাগলো বলো? এই জিনিসটা কেন তৈরি হলো আমাদের ভিতরে? কারণ তোমাকে সবসময় দেখানো হলো কারণ কি, আমরা স্বকীয়তা হারিয়ে ফেলতেছি স্যার। হ্যাঁ, তোমাকে আমাদের দেখানো নিজস্ব হলো, সংস্কৃতি। হ্যাঁ, তুমি তো হারিয়ে ফেলছো। কিভাবে হারিয়ে ফেলছো দেখো, তোমাকে টিভিতে দেখানো হচ্ছে, সিনেমায় দেখানো হচ্ছে, নাটকে দেখানো হচ্ছে যে এগুলো হলো নিচু শ্রেণীর কালচার, এগুলো হলো লোকাল কালচার, এগুলো হলো ভালো না। তুমি ভালো কি, এই যে র‍্যাপ, তারপরে তোমার পপ সঙ্গীত, তুমি এইটা কি বলে, তুমি জাস্টিন বিবারেরটা শোনো, তুমি অমুকটা শোনো, তুমি এইটা শোনো, এগুলোকে বলছে এগুলো হলো কালচার্ড, তাই না?
আর ওইগুলা হলো আনকালচার। বলছে কি ওগুলা আনকালচার। তোমাকে তুমি যদি ওই হ্যাঁ গানগুলো শোনো, তোমার বন্ধু বান্ধবরাই তোমাকে বলবে যে তুমি কি সাবেক কালের লোক, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, জি স্যার। বলবে না? তো এই যে সেন্সটা কেন তৈরি হলো, সেন্সটা তৈরি করার পিছনে কতগুলো ইন্টেনশন আছে। তোমাকে এইগুলোকে বলা হয় পপুলার কালচার, অর্থাৎ যাদের ভিতরে ইম্পেরিয়ালিজম, সাম্রাজ্যবাদ বা কলোনিয়ালিজমের যে ইটা চেপে আছে এখনো, তারা তোমাকে বুঝিয়েছে, তোমাকে দেখিয়েছে যে আসলে আমাদের কালচারটাই সেরা, আমরাই সেরা, আমরা ওয়েস্টার্ন, আমাদের কালচারটাই ভালো। এবং তুমিও সেটা মেনে নিছো যে হ্যাঁ এই কালচারটাই ভালো, এবং এটা সবাই গ্রহণ করছে, তাই না? এখন পপ সঙ্গীত সবাই শুনতে চায়। যদি মনে করো কোনো মার্কেটে গেছো, কোনো রেস্টুরেন্টে গেছো, তখন তোমাকে কি শোনাবে? তুমি কি ভাটিয়ালি গান শুনবা ওখানে, বলো তো? তোমার না যখন স্যার। কনসার্ট হয় বা কোনো হয়, তখন তোমাকে যদি ভাটিয়ালি গান গাওয়ানো হয়, রবীন্দ্রসঙ্গীত গাওয়ানো হয়, তখন তোমার কি মনে হবে? স্যার চলে স্যার আসবো। যেগুলো তো তুমি চলে আসবা না? হ্যাঁ, কেন চলে আসবা? শার্ট মানে একটু গরম গরম হবে, হ্যাঁ, ওইরকম মানে গরম ঠান্ডা গরম হবে। ঠান্ডা তোমার হইলে তোমার এক্সপেকটেশনটা সেভাবে তোমাকে মাইন্ডটা, ওই যে মাইন্ড সেটিং ইন্ডাস্ট্রি আমরা পড়ছিলাম, মনে আছে? যে তোমার মাইন্ডটাকে এমন ভাবে সেট করা হবে যে তুমি ওইদিকে প্রলুব্ধ হবা, তাই না? তোমাকে এখন বোঝানো হলো যে কনসার্ট হলেই তুমি একটু নাচানাচি করবা, দৌড়াদৌড়ি করবা, লাফালাফি করবা, তাই না? কিন্তু রবীন্দ্রসঙ্গীত যদি তোমার সামনে বাজানো হয়, হ্যাঁ, যে আজি ঝড়ো ঝড়ো বাদর মুখর দিনে যদি বাজানো হয়, তখন তোমার কি হবে? তোমার ওই সেন্স আর কাজ করবে না। কাজ করবে স্যার? গানটা তো অনেক ভালো গান স্যার। না। ভালো গান খারাপ গান সেটা আমরা বলবো না, সেটা বিচার যার যার কাছে। কিন্তু এই গান হইলে তখন তুমি কি করবা? তুমি চুপ করে যাবা, তুমি আসবে না। কিন্তু যদি ওখানে বাজানো হয় ওই আকাশে লুকিয়ে আছে, তাই না, যদি শুরু হয়, তখন কি হবে? বা বন্ধু তুই লোকাল বাস, এই সমস্ত যদি শুরু হয়, তখন কি হবে? ওই লোকাল বাসের মতো পোলাপান সিলেসিলি শুরু করবে স্যার। তো এই যে ফ্লক কালচার সং গুলো, তো এখনো পছন্দ করে একটা শ্রেণী, বাট হ্যাঁ হ্যাঁ হচ্ছে যারা হচ্ছে ফ্লক সং তো এখনো ফ্লক হ্যাঁ, ফেস্টে তো যায়, না না মানুষ সেটা, যায় তো পছন্দ করে, বাট ওই যে যারা বেশি আল্ট্রা মডার্ন প্রো না ম্যাক্স না হয়ে গেছে পছন্দ তারা করে আর কি সেটা, পছন্দ করে না। না না পছন্দ তো স্যার করে, কিন্তু এখনো সেটার অনেক একটা মানুষ জেনারেশন আছে আছে। যারা ফোক মিউজিক পছন্দ করে। হ্যাঁ, সেটার একটা জেনারেশন আছে। আমি বলছি এই জেনারেশনের স্যার কথা। তো আমরা এই জেনারেশনে তো স্যার অনেক আগের ফোক গুলা যেভাবে রিমিক্স করে ভালোই তো লাগে। আর সেটাই তো আমরা বলতেছি, সেটাকেই আমরা কালচারাল হাইব্রিডাইজেশন বলছি। সেটা তো স্যার আর ওই যে আগে রিমিক্স, স্যার রিমিক্স চলে আসছে স্যার। রিমিক্স, রিমিক্স যেটা জি স্যার। ফিউশন ধর্মী গান আছে না, রিমিক্স। এখন কি হচ্ছে? ফিউশন করা তো স্যার খারাপ না, রবীন্দ্রসঙ্গীতে তো ফিউশন হয়। না, সেটা খারাপ না ভালো সেটা পরে। এই যে খারাপ না, তুমি যে বলছো খারাপ না, এই যে সেন্সটা তোমার ভিতরে তৈরি হলো, এইটাই হলো আধুনিক যুগের বৈশিষ্ট্য, এই কালচারাল সেটিং ইম্পেরিয়ালিজমের ইন্ডাস্ট্রি। বৈশিষ্ট্য। যে তুমি যে বলছো যে রবীন্দ্রসঙ্গীত ফিউশন হয়ে গেছে, বা যে এই যে পাগল আগের মন সব মন ফেমাস রে, গানগুলোই তো মোটামুটি ফিউশন হইছে। না হচ্ছে এখন ফিউশন যে হচ্ছে, এখন এটা হওয়া ভালো না খারাপ সেটা তো বিষয় তোমার কাছে। তোমার জেনারেশনে যারা আছে তারা বলছো এটা ভালো, আবার আগের জেনারেশনে যারা এটা শুনে শুনে অভ্যস্ত তারা বলবে যে এটা বেয়াদব। এখন একটা জেনারেশন তৈরি হয়েছে বেয়াদবি কালচার, এগুলা গানগুলোকে সব নষ্ট করে দিচ্ছে, এরকম বলে না? স্যার এটাই তো স্যার জেনারেশন গ্যাপ। হ্যাঁ সেটাই তো, এই জন্যই তো আমি বলছি এখনকার জেনারেশনে কি হচ্ছে, মানে আমাদের যে সাবকালচার তৈরি হচ্ছে, সাবকালচার তৈরি হচ্ছে না। তুমি তুমি মনে করো যে তোমার কালচার কি, তুমি রাত 12টা-1টার পরে ঘুমাচ্ছ, সকাল 10টার সময় উঠতেছো, তোমার জেনারেশনে। কিন্তু তোমার আগের জেনারেশনে কি এটা ছিল? তুমি জিজ্ঞাসা করো তো, তখন কি হবে? তুমি যদি এই যে একটু আগে ওকে জিজ্ঞাসা করলাম তুমি বাড়িতে কখন ওঠো ঘুমের থেকে, ও বলছে 6টার আগে উঠতে হয়, আর এখানে এসে সে ঘুমাচ্ছে শুধু। তো এই জেনারেশনে আছে, গ্যাপ আছে, সেটা তো অবশ্যই আছে। তো এইগুলো তৈরি সবাই হচ্ছে তো আর কি। 12টায় ওঠে না, অনেকে তো 6টায় উঠে 10টায় ঘুমাতে যায়, এমনও না আছে। না, সেটা তো আছেই, কেউ কেউ তো থাকবে এক্সেপশনাল। স্যার এটা আসলে কেউ কেউ না, অনেক মানুষই আছে যারা দেখা যায় আর্লি রাইজার, সবাই তো লেট করে না। না সবাই লেট করে না, কিন্তু একটা নির্দিষ্ট শ্রেণী আছে এরকম, আছে না? জি স্যার, জি স্যার অবশ্যই আছে অনেকেই স্যার। স্যার আমি নামাজ পড়ে আবার ঘুমাই, পরে 9টা-10টা পর্যন্ত ঘুমাই আবার। যাই হোক এটা জি অভ্যাস স্যার হয়ে গেছে। এরকমই, মনে করেন নামাজ পড়ছি দেন আর আবার ঘুমাই, আবার হুম, ঘুমাই, ওইরকম একটা হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। দেন আবার ওই 10টার পর উঠি। কে শাপলা নাকি? এই দেখো কালচার গুলো, স্যার আমি তো স্যার নামাজ পড়ে আর ঘুমাই না, আমি তো হাঁটতে যাই।
কে তুমি বলো তো, তুমি তো সবচেয়ে বুদ্ধিমান। স্যার আমিও। কে স্যার কে? আরিফা। ও আর ওরা নাম- মোটা হয়ে গেছে সেই জন্য। না না, না না, না, আমি স্যার আমাদের মোটামুটি স্বাস্থ্য ঠিক যাই। আছে, ওরা যায় এই ওই, জন্য ওই, তাদের স্বাস্থ্য ঠিক। মোটা চিকনের ব্যাপার না, মোটা হাঁটা চিকনের ব্যাপার না। জি স্যার, আপনি আর সকালবেলা গেলেই বাইরে যে দেখবেন যে বাতাসটা সবাই থাকে, লেটে ওঠেন ঠান্ডা না। একটা বাতাস। কেউ কম এজ যারা হচ্ছে দেখা যায় অনেক ফিট, বাট তারপরেও তারা ফিটনেস এর জন্য সকালে ওঠে, হ্যাঁ তা তো বটেই, রাতে সকালে উঠে ঘুমায়। কি ফিটনেসের কারণে সকালে উঠে মানে কি, সকালে গ্রামাঞ্চলে সকালে ওঠা বাধ্যতামূলক, ওটা ফিটনেস টিস্টেজ না। তো ওখানে তো স্যার সকালে- কারেন্ট থাকে না, কোনো কাজ নাই, ঘুমায় থাকে। না, গ্রামে তুমি ঘুমাইতে পারবা না, গ্রামের কালচারই ওরকম। তুমি এই যে বাড়িতে ঘুমাবা, তোমার পাশে দেখবা বাচ্চারা চিল্লাচিল্লি করবে, এ হাঁকা কি করতেছে, ও যাচ্ছে কোথায়, এ ওরে ডাক দিচ্ছে, এরকম না? জি স্যার, মোরগ মুরগি ডাকে। হ্যাঁ, যদি একদম গ্রামে হয়, এই মোরগ ডাক দিচ্ছে, গরু ডাক দিচ্ছে, এই এই অমুক তমুক, এরকম, তুমি ঘুমাইতে পারবা না। তো আমরা কোথায় ছিলাম, যে আমাদের কালচার গুলো দেখো কিভাবে এরকম হয়ে যাচ্ছে, যে তোমার মাইন্ডটাকে সেট করে দিচ্ছে যে এইটা ভালো, এইটা খারাপ। হ্যাঁ, মানে তারা কিন্তু তোমাকে বলবে না যে এটা ভালো এটা খারাপ, তোমার সামনে কালচার গুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেই কালচারকে তুমি কি বলছো, যেমন তুমি ওয়েস্টার্ন যে কোনো কালচারকে বলো যে এটা ভালো, এই কালচারটা খুবই অ্যাট্রাকটিভ, এটা ভালো। ভালো বলতে যে তুমি সে কি করো, সেগুলো দেশে আমদানি করছো, তাই না? যেমন আমাদের দেশে কিন্তু একসময় 31st নাইট এগুলো ছিল, কিন্তু এখন যেভাবে হয় ওভাবে কিন্তু ছিল না। যেমন করে দেখো যে ভ্যালেন্টাইন ডে বলে একটা জিনিস আছে না, এই জিনিসগুলো আমাদের দেশে কিভাবে আসছে? এগুলো কি আমাদের দেশের কালচার ছিল একসময়, বলো তো? না স্যার। না একসময় আমাদের দেশের কালচার ছিল না, বাঙালি ভ্যালেন্টাইন কি জিনিস এটাই বুঝতো না। কিন্তু এই জিনিসটা কি হলো, এই জিনিসটা শহরে প্রথম আমদানি হলো, ঢাকা শহরে আমদানি হওয়ার পরে এখন এই কালচারে যারা বেনিফিশিয়ারি, এই কালচার যারা পালন করতো, তাদের মাধ্যমে এই কালচারটা আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তাই না? এখন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় এগুলো ছড়িয়ে গেছে। এখন গ্রাম অঞ্চলের ছেলে মেয়েগুলাও কিন্তু ভ্যালেন্টাইন ডে পালন করে, দেখছো এই ব্যাপার স্যাপার? জি জি স্যার, স্যার। দেখা যায় যারা স্যার। এখন গ্রামের ইয়াং জেনারেশন রাস্তাঘাটে- যারা কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, হ্যাঁ, এই সমস্ত ছেলে মেয়ের ভিতরে এখন আছে। আমাদের জেনারেশনে আমরা যখন স্কুল কলেজে পড়ছি, সেই সময় ঈদের সময় কার্ড দেওয়ার একটা ছিল, কালচার ছিল, কার্ড হাতে তৈরি করা। জি স্যার। কার্ড দেয়া, হাতে তৈরি করা, দোকান থেকে কেনা। তো আমাদের আগে যারা জেনারেশন ছিল, তারা তো এই জিনিস জীবনে কোনোদিন দেখেনি। এটা তো শহর থেকে গ্রামে আমদানি হয়েছিল ওই সময়, তাই না? এখন ওটা ছিল ঈদের সময়, ঈদের কার্ড দেয়া। এবার সেটা আবার কোথায় চলে গেছে, সেটা আবার ভ্যালেন্টাইনের কার্ড দেয়া। এখন কিসে চলে গেছে, এখন একটা ফুল দাও, এখন ফুলের সাথে আবার কি দেয়, চকলেট। চকলেট। এখন ফুলের সাথে ক্যাডবেরি, মিষ্টি, এগুলো দেয় না? কিটক্যাট, জি স্যার। তো এই যে কালচার গুলো, এগুলো কোথা থেকে আসছে? ওয়েস্টার্ন কালচারে দেখবা এগুলো সবই আছে। তারা কি করে, এই একটা চকলেটের প্যাকেট, একটা মিষ্টির প্যাকেট দিয়ে আসে, তাই না, বিভিন্ন উৎসবে। তো আমাদের দেশেও কিন্তু এই সমস্ত কালচার গুলো ঢুকে গেছে। এবং তুমি কিন্তু ভাবছো না যে এই কালচার গুলো খারাপ না ভালো। আমরা খারাপ না ভালো এগুলো আমরা বলবো না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার স্যাপার, তাই না? কিন্তু এই কালচার গুলো ঢুকে যাওয়ার একটা উদ্দেশ্য হলো কি, মানুষকে ভোগবাদের দিকে ঠেলে দেওয়া। আমরা যে ভোগবাদের কথা বলি, স্যার মানে- অ্যাকসেপ্টেন্সি তো আমাদেরই বেশি স্যার। হ্যাঁ, কারণ আমাদের যেটাই দেখাচ্ছে ওটাই আমরা গ্রহণ করতেছি, তাহলে তো তাদের কোনো এবং সমস্যা নেই, কেন দোষ তো গ্রহণ আমাদের। করবা, কেন গ্রহণ করবা সেটা তোমার একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? যখন তুমি তোমার নিজের কালচারকে যখন আঁকড়ে ধরতে না পারবা, নিজের কালচারকে যখন সুপিরিয়র না ভাবো, হ্যাঁ, নিজের কালচারকে যতক্ষণ তোমার কাছে অকৃত্রিম মনে না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি এই কৃত্রিম জিনিস নিয়েই মাতামাতি করবা, এবং ইন্ডিজিনাস কালচার গুলো তখন আর থাকবে না, তাই না? মনে করো যে আমাদের দেশের সাইকোলজি দেখো, আমরা এই যে বিভিন্ন উৎসবগুলো পালন করি, কিন্তু এই উৎসবগুলো পালন করতে যে কিন্তু আমরা আমাদের নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে মূল্যবোধ, এগুলো কিন্তু আমাদের কমে যাচ্ছে। আমাদের কিন্তু অন্য ধরনের মূল্যবোধ তৈরি হচ্ছে। তো সেটা ভালো না খারাপ সেটা আলাদা জিনিস, মূল্যবোধ গুলো, ভ্যালুস গুলো, নর্মস গুলো। এই যে ভ্যালেন্টাইন ডে এর কথাই যদি বলো, তাহলে এগুলো কিন্তু বাঙালি কালচারের যে চিরাচরিত কালচার, সেটার সাথে যায় কিনা সেটাও একটা কিন্তু বিবেচ্য বিষয়। তোমরা কি মনে করো যে এই ভ্যালেন্টাইন যে কালচার, এগুলো আমাদের চিরাচরিত বাঙালি কালচারের সাথে আসলে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা?
না বলো স্যার, তো। হ্যাঁ হ্যাঁ, সামঞ্জস্য নয়। কেন নয়? কিন্তু তুমি তো পালন করছো। স্যার পারিবারিক ভাবে ওইরকম ভাবে আমাদের গড়ে তোলা হয় আমাদের আমাদের চিরাচরিত কিন্তু কালচার অন্যান্য কথা। হ্যাঁ, আমাদের ট্রেডিশনের সাথে যায় না। হ্যাঁ আমাদের তাদের তো হচ্ছে ছোটবেলা থেকেই বলে যে তোমরা একটা গার্লফ্রেন্ড রাখো একটা বয়ফ্রেন্ড রাখো, আমাদের তো আর এরকম নাই। কারা 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 স্যার ব্রিটিশ ইংল্যান্ড যারা আছে হ্যাঁ আমেরিকান হ্যাঁ, আছে, তারা ধরো টেনশন করে 14 বছর বয়সে যদি একটা ছেলেমেয়ের যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না থাকে মা বাবার টেনশন বেড়ে যায়, ওর কেন কারা গার্লফ্রেন্ড কারা বয়ফ্রেন্ড কারা হয় নাই। ওয়েস্টার্নরা? স্যার আমেরিকান ওয়েস্টার্ন আর কি। না না, এটা তোমার ভুল কথা। ওদের দেশে আইন আছে। ওদের দেশে আইন কত হলো ছেলেপেলে 18 আছে হওয়ার আগ single? পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, স্যার, কত আইন তো ছেলেপেলে আছে যে ম্যাচিউর পোলাপান সিঙ্গেল আর তো 14-15 কথা বলে। স্যার কি বলো? আইন তো আছে ওই যে 20 বছর 21 বছর হলে হচ্ছে না না, ওদের মদ্যপানের দেশের আইন, আইন হলো ওইটা কি, আলাদা ওদের আলাদা দেশের ভাবে আছে। ওয়েট ওয়েট, ওদের দেশের আইন হলো কি 18 বছর হওয়ার আগ পর্যন্ত তুমি তোমার কোনো গার্লফ্রেন্ড থাকতে পারবে না, বয়ফ্রেন্ড থাকতে পারবে না, বা তোমার বিয়ে হবে না, কোনো ধরনের রিলেশনে তুমি যাবে না। কিন্তু মানুষ কি আর এই সমস্ত মানে? এই সমস্ত মানে না কিন্তু। মানে ওদের দেশের মা বাবা কনসার্ন থাকে 18 বছর বয়স পর্যন্ত বাচ্চা কাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে, কিভাবে নিয়ে যেতে হবে, ওই পর্যন্ত ঠেলে নিয়ে যেতে হবে আগে, তাই না? ওদের দেশের ওদের দেশের অধিকাংশ মানুষের কনসার্ন, ওদের মুভিগুলা, ওদের আর্টিকেল গুলা, ওদের বইপত্র গুলা, ওদের কালচার, এগুলো অবজার্ভ করলে তুমি এগুলো বুঝতে পারবা। হ্যাঁ, তো ওদের কালচারে এটা একটা আছে দিক, ভালো দিক, যে 18 বছর না হওয়া পর্যন্ত যে এগুলোকে যেমন তোমরা তোমরা যদি তোমাদের একটা সিনেমার কথা বলি, জাস্ট ব্রেথ বলে একটা সিনেমা আছে, দেখছো কেউ এই সিনেমাটা? দেখো না মনে হয়। তো এখানে দেখবা ওই যে আমি যে বললাম যে 18 বছর পর্যন্ত ওরা করে না, তখন ওখানে একটা আছে, সিন আছে যে ওই 18 বছর পর্যন্ত না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদেরকে আসলে বাবা মাই ছেড়ে দিতে চায় না, সেরকম একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, তো আমাদের কালচারে আসলে আমরা ওই জিনিসে অভ্যস্ত না। হ্যাঁ, তো আমাদের কালচারে কেমন, তুমি যদি মনে করো যে তুমি একটা ইয়াং ছেলে, তুমি গ্রামে একটা ইয়াং মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু কথা বলতে পারবে না, পারবা? এটা আমাদের একটা সোশ্যাল ট্যাবু, তাই না? বলো তো। কথা বলা একটা হেঁটে গেলেও প্রবলেম, ভাবে যে হেঁটে মনে গেলেও হয় এই ছেলের সাথে কথা বলে। হেঁটে গেলেও প্রবলেম না আমাদের গ্রাম অঞ্চলে? একটা ছেলে যদি একটা ছেলে যদি একটা মেয়েকে তার বাইকের পিছনে করে নিয়ে আসে, তাহলে কি মনে করবে বলো তো? স্যার মানে দিয়ে যারা, দিয়ে কারো কত কি বলে ফেলে, ঠিক নাই। হ্যাঁ, এখন এই জন্য গ্রামে যারা আসো তারা ভালো বুঝবে এই জিনিসগুলো। শহরে তো এগুলোর কোনো বালাই নেই, শহরের কালচার আবার ভিন্ন, তাই না? শহরে যদি তোমার সাথে একটা মেয়ে, যদি একটা ছেলে না ঘুরে, তাহলে আবার বলবে যে এ হলো অসহায়, এ খ্যাত, এরকম না? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, শহরের কালচার আর গ্রামের কালচার ভিন্ন। গ্রামে যেটাকে ওই যে একটা ফান আছে দেখবা, সাদা কালো আর রঙিন টিভির পার্থক্য। সাদা কালো, ওই রঙিন টিভিতে যেটা গাজর, আর সাদা কালো টিভিতে সেটা কি বলতো? মূলা। মুলা। বুঝো? মানে যে জিনিস রঙিন টিভিতে গাজর দেখা যায়, সেই জিনিস সাদা কালো টিভিতে মুলা। মূলা। তাই না? একই রকম না? মূলা মনে হবে না? তো জি স্যার। শহরে যেটা তোমার চায় মানুষ, কিন্তু গ্রামে সেটা আবার প্রোটেস্ট করতে চায়, গ্রামে সেটা আবার হতে চায় না। তো এই যে কালচারাল যে ব্যাপার স্যাপার আছে, দেখো দুটো বিপরীতমুখী, গ্রামে একরকম, শহরে একরকম। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে কিন্তু এই শহর, আরবান আর রুরালের কালচারের ভিতরে একটা গ্যাপ আছে। তুমি যে যে দেশেই যাও না কেন, প্রত্যেকটা দেশেই কিন্তু এরকম গ্রাম অঞ্চল একদম, যারা একদম আরবানাইজড না, যে সমস্ত দেশগুলো শহর এবং রুরালে যারা ডিভাইডেড, যে সমস্ত দেশ, তুমি ইন্ডিয়াতে যাও, তুমি মধ্য এশিয়াতে যাও, আফ্রিকাতে যাও, ইউরোপের অনেক দেশে যাও, দেখবা গ্রামীণ কালচার আর শহরের কালচারের ভিতরে একটা ডিফারেন্স আছে। তো এই যে ডিফারেন্স গুলা, দেখো, তো আমার সাউন্ড কেন দুবার হচ্ছে? স্যার নেট প্রবলেম থেকে এরকম হয়। ও, নেটের প্রবলেম।
করো। তো এখন এই যে কালচার গুলো আমরা কি মনে করতেছি না, কালচার গুলো যে শহরের কালচারকে আমরা প্রোটেস্ট করছি, তারপরে প্রোটেস্ট করার পরেও সেগুলো আবার আমাদের দেশের উপরে চাপ চেপে বসে যাচ্ছে, তারপর আমরা সেটাকে গ্রহণ করছি, আমরা কোনোভাবেই সেটা খারাপ না ভালো এগুলো বুঝতেছি না, বা আমাদের নিজস্ব কালচার গুলো হারিয়ে যাচ্ছে, তাই না? বা এই কালচার গুলো, ওয়েস্টার্ন কালচার গুলো কেন আমাদের দেশে চলে আসছে, আমাদের দেশকে এভাবে করছে। তো প্রথম যে আমরা কথা বলছিলাম যে ইকোনমিক গ্লোবালাইজেশন, এখনো এই সমস্যাটা হচ্ছে। দেখো তোমরা কি আমার কথা ডাবল শুনতে পাচ্ছ? না স্যার, এখন স্যার, ঠিক এখন আছে। ঠিক আছে। এখন ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এই ওয়েস্টার্ন যে কালচার গুলো আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে বলতে কি আমরা গ্রহণ করছি আর কি, তাই না? বা আমরা সেটাকে খারাপ মনে করছি না, আমরা সেটাকে কোনোভাবেই দূরে ঠেলে দিতে চাচ্ছি না, আমরা আরো গ্রহণ করছি, আমরা সেটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি, তাই না? আমাদের কালচার গুলোকে কি করছি, ওইটার সাথে মিশিয়ে নিচ্ছি, বিভিন্ন ভাবে আমরা এই কালচার গুলোকে করছি। তো এটার পিছনের কারণটা কি? পিছনের কারণটা এই যে হারবার্ট শেলার বলে একজন তাত্ত্বিক, উনি বলছেন কি যে এই যে ওয়েস্টার্ন যে কালচার গুলো অন্যান্য যে ডেভেলপিং কান্ট্রি গুলো আছে বা অন্যান্য যে কালচার গুলোকে গ্রাস করছে, সেটার পিছনে কতগুলো কারণ আছে, এবং সেই কারণটাকে ব্যাখ্যা করতে যে উনি একটা থিওরি দিলেন, সেই থিওরিটাকে বলছে কালচারাল ইম্পেরিয়ালিজম থিওরি, সাংস্কৃতিক আধিপত্যবাদ যেটাকে আমরা বলছি, তাই না? সাম্রাজ্যবাদ যেটাকে আমরা বলছি, এই থিওরি। যেমন তোমরা যদি এডওয়ার্ড সাইদের কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম এই বইটা পড়ো, তাহলে বুঝবা যে ওয়েস্টার্ন তারা কিভাবে অন্যান্য দেশগুলোকে এই কালচারের নাম করে কিভাবে শোষণ নিপীড়ন কিভাবে করছে। দেখো আমরা বলছিলাম ইকোনমিক গ্লোবালাইজেশনকে ভোতা করে দেওয়ার জন্য তার বিরুদ্ধে যে আন্দোলনগুলো আছে, ইকোনমিক যে গ্লোবালাইজেশন, যেমন মনে করো যে ওয়ার্ল্ড ব্যাংকের বিরুদ্ধে কতগুলো প্রোটেস্ট আছে, IMF এর বিরুদ্ধে কতগুলো প্রোটেস্ট আছে, কেন আছে? তাদের কতগুলো স্ট্র্যাটেজি আছে, যে তারা ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট দেশগুলোকে ঋণ দেয়, ঋণ দিয়ে সেই ঋণের ফাঁদে ফেলে সেই সমস্ত জায়গায় বিভিন্ন ধরনের প্রকল্প তারা হাতে নেয়, নিয়ে তাদের নিজস্ব যে মূল্যবোধ, নিজস্ব যে সংস্কৃতি, নিজস্ব যে আধিপত্য সেটা সেখানে বিস্তার করে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে। তো সেই মেকানিজমের বিরুদ্ধে যাতে মানুষজন কথাবার্তা না বলে ওই অঞ্চলের মানুষ, তো সেখানে কি করো, সেখানে তাহলে এই যে কালচারের নাম করে তাদেরকে যে সংস্কৃতি মোনা করে তৈরি করার জন্য কতগুলো স্ট্র্যাটেজি নাও, তাহলে আর তারা কি করবে না, তাহলে আর তারা এই জিনিসগুলোকে প্রোটেস্ট করবে না। তো সেই জিনিসগুলো করতে যে দেখো তারা কি করলো, তারা বিভিন্ন ধরনের মিডিয়া তৈরি করলো, না মিডিয়া তৈরি করে সেই মিডিয়ার মাধ্যমে দেখানো শুরু করলো। যেমন তুমি যদি দেখো যে ওয়েস্টার্নের যে মিডিয়াগুলো আছে, সেই মিডিয়াগুলোর মালিক কিন্তু কয়েকটা ব্যক্তি, এবং সেই কয়েকটা ব্যক্তি আবার ওই বড় বড় শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা, এই সমস্ত জিনিসের মালিক। তো সেই মালিকানা যাদের আছে, তারা তাদের প্রোডাক্ট গুলোকে এই সমস্ত এলাকায় বিক্রি করার জন্য বা তাদের যে সরকারি যে এজেন্ডা আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য এই মিডিয়াগুলোকে ব্যবহার করে থাকে। যেমন রুপার্ট মার্ডক বলে একজন ব্যক্তি আছে, এটার নাম শুনছো মনে হয়, নাম শুনছো? স্যার না, শুনি নাই। নাম শুনো নাই। দেখো মিডিয়া মুঘল বলা হয় তাকে, তাকে কি বলে? মিডিয়া মুঘল। অর্থাৎ মুঘল সাম্রাজ্য যেমন ভারতে একটা প্রভাব বিস্তার করছিল, এই জন্য মিডিয়া জগতে তাকে মিডিয়া মুঘল বলে। মানে তার দেখবা কতগুলো মিডিয়া আছে, কতগুলো প্রতিষ্ঠান আছে। যেমন করে দেখো আমাদের এই এখন বর্তমান বিশ্বে, নামটা আরেকবার বলেন। রুপার্ট মার্ডক। তো এরকম করে দেখো আমাদের দেশে এই সারা বিশ্বে কতগুলো গ্রুপ আছে, যে গ্রুপের কতগুলো মিডিয়া আছে। যেমন করে দেখো সনি গ্রুপ আছে, তারপরে HBO, তারপরে আরো এরকম কত কত গ্রুপ আছে না, স্যামসাং বা বড় বড় মাল্টিন্যাশনাল গ্রুপ গুলো আছে। এই সমস্ত গ্রুপের দেখবা শুধুমাত্র এটা গ্রুপ অফ বিজনেস বলে এদেরকে। এদের শুধু একটা দেখো কি আছে, কারো টেলিভিশন চ্যানেলও আছে, আবার পত্রিকাও আছে। যেমন আমাদের দেশের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, দেখো আমাদের দেশে যদি মনে করো যে এই যে বেক্সিমকো গ্রুপ,
বেক্সিমকো গ্রুপের নাম শুনছো না? চিনো দেশি যেহেতু। তারপরে মনে করো যে গাজী গ্রুপের কথাই বলি। এই গাজী গ্রুপের তোমাদের কিশোরগঞ্জে বাড়ি কাদের বলো তো? কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের কেউ আছো? নোভা নাই? নেই, কিশোরগঞ্জের কেউ নেই। নোভার বাড়ি কিশোরগঞ্জে, ওর বাড়ি জি ফরিদপুরে না? স্যার। না না, ফারিয়া নোভা আর কি, ও নাবিলা নোভা ফরিদপুর, আর ওর তোমাদের বাড়ি আবার কয়টা কিশোরগঞ্জ। নোভা? দেখো। 2 জন আছে। হুম। তো এই গোলাম দস্তগীর গাজী এর চিনো কেউ? যেমন কোনো কিছু খোঁজ রাখো না, দেখো। তো গাজী গ্রুপকে তো গাজী টেলিভিশন স্যার, টেলিভিশন সবাই চেনো না? জানে স্যার। জি স্যার। গাজী টেলিভিশন দেখো। তার টায়ার, হ্যাঁ, গাজী টায়ার টিউব, আমরা ছোটবেলায় রেডিওতে অ্যাড শুনতাম। ট্যাঙ্কি, ট্যাঙ্কও আছে। হ্যাঁ, ট্যাঙ্কি আছে, গাজী গাজী অনেক মানে সাইডে আছে। হ্যাঁ, মানে কতগুলো দেখো একটা গাজী company- এখন অ্যাপার্টমেন্টও বানায়। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট বা গাজী হ্যাঁ, বিল্ডার্স গাজী। বা যাই হোক, মদিনা গ্রুপ, ওইটাও অনেক মদিনা গ্রুপ হাজী এরকম। সেলিমের দেখো। তো এরকম বেক্সিমকো গ্রুপে দেখো, বেক্সিমকো গ্রুপ এই যে দেখো সে কি করে, তাদের শেয়ার বিজনেস আছে, তাদের ওষুধ কোম্পানি আছে, তাদের অমুক আছে। যেমন স্কয়ার কোম্পানি দেখো, স্কয়ারের হাসপাতাল আছে, স্কয়ারের ফার্মাসিউটিক্যালস, তারপরে স্কয়ারের তোমার হলো শেয়ারও আছে। স্যার সুতারিয়াও আছে, টেক্সটাইল, টেক্সটাইলে আছে। তারপরে টেলিভিশন অমুক তমুক হাবি জাবি এগুলো সব আছে না? যেমন করে দেখো আইটেম আছে বিভিন্ন রকম। হ্যাঁ, মানে একটা মানুষের দেখো তাদের সবগুলো ব্যবসা আছে। এখন মনে করো যে এনটিভি, তাই না, বা এটিএন এর কথাই ধরো। তো এটিএন এর যে অন্য অনেক ব্যবসা আছে, অনেক কনজিউমার পণ্য আছে, বা মনে করো যে এই যে বৈশাখী টিভি, তারপরে অন্যান্য যে টেলিভিশন চ্যানেলগুলোর মালিক যাদেরকে আমরা বলছি, এদের কিন্তু সবারই কোনো না কোনো ব্যবসা আছে, তাই না? তো সেই ব্যবসাটাকে দেখো তারা কি করে, তাদের টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে কিন্তু তাদের যে কনসেপ্ট, তাদের যে আইডিওলজি, এগুলো কিন্তু তারা শো করে। যেমন 71 টেলিভিশন, তাই না? তাদের যে আইডিওলজি গুলো আছে সেগুলো তারা কি করে বলতো? তুলে ধরে আমাদের সামনে। হ্যাঁ, তারা শো করে। যেমন করে দেখো প্রথম আলো যে ট্রান্সকম গ্রুপ, ট্রান্সকম আছে না, ট্রান্সকম বেভারেজ উমুক তুমুক হাবি, এই প্রিন্ট মিডিয়া সব আছে না? এখন এরা দেখো চায়ের বিজনেস, মানে অনেক বড় বড়। তো এই প্রত্যেকটা মিডিয়ার যারা আমরা এখন যে মিডিয়াগুলো দেখি, এই মিডিয়াগুলোর পিছনে তাদের অন্য অনেক জায়গায় বড় বড় বিনিয়োগ আছে। তো ওয়ার্ল্ডে ওরকম ওয়েস্টার্ন, এখন তো এগুলো তো আমাদের দেশে আসছে মনে করো 90 দশকের পরে। 90-এর পরে না, আমাদের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো সবই 90-এর পরে। এখন দেখো সবচেয়ে বড় উদাহরণ, এখন যে আমাদের যে ইগুলো হচ্ছে, ক্রিকেট লিগ গুলো হচ্ছে, আইপিএল, বিপিএল, সিপিএল বা বিগ ব্যাশ বা অমুক তমুক কাউন্টি যতগুলো আছে, এর পিছনে কি জিনিস কাজ করে? একটাই মূল মন্ত্র এর পিছনে, কি বলতো? প্রচার প্রসার। আরেকটা কি কাজ করে স্যার? অ্যাডভার্টাইজমেন্ট, বিজনেস। সবকিছুর মূল মন্ত্র কি? বিজনেস। ব্যবসার মাধ্যমে অন্য অনেক কিছু করা, তাই না? তো এই যে আমাদের মনে করো ক্রিকেট যে লিগ গুলো হয়, আইপিএল বা বিপিএল এর কথা যদি চিন্তা করো, তো এখানে কি থাকে? ফ্র্যাঞ্চাইজি থাকে না? তো ফ্র্যাঞ্চাইজি এরা কি করে? এরা প্লেয়ার গুলোকে কেনে, এখানে বিভিন্ন টেলিভিশনে অ্যাড দেয়, হ্যাঁ, তাই না? তো এই সমস্ত দেওয়ার মাধ্যমে তারা কি করে? তা দেখো, এই যে দেখো আমাদের দেশের আইপিএল বিপিএল গুলো যখন হয়, তখন এখানে বিভিন্ন গ্রুপের লোকজন দলগুলো কেনে। এই যে রাজশাহী বলো, চিটাগাং বলো, খুলনা বলো, ঢাকা বলো, এই যে দলগুলো কাদের, কারা চালায় বলো তো? বলতে পারো? স্যার বড় বড় গ্রুপ গুলো, যেমন এই বঙ্গবন্ধু টি20 লিগ হইতেছে। হ্যাঁ, তো এখানে দেখো মনে করো যখন বিপিএল হয়, বিপিএল এ যে আমাদের দলগুলো আছে, তাই না? যেমন কুমিল্লার মালিককে বলো তো? রাজশাহী দলের মালিককে? স্যার মিনিস্টার গ্রুপ, বর্তমানে বঙ্গবন্ধু যেটা আছে। হ্যাঁ, না তা এরকম গ্রুপগুলো যেমন দেখো এদের পিছনে তারা কি করে? টাকা পয়সা ইনভেস্ট করে। তো এখানে দুটো জিনিস কাজ করে, একটা হলো বিজনেস আর একটা হলো
আধিপত্য, তাই না? বা অ্যারিস্টোক্রেটিক যে চিন্তা ভাবনা, এই সমস্ত জিনিস কাজ করে। যেমন এই দলগুলো কিনতে গেলে অনেক টাকা পয়সা লাগে, প্লেয়ারদেরকে কিনতে হয়, ই করতে হয়, তা করতে হয়, তাই না? এখন এই টাকাগুলো কিভাবে আসে? একটা খেলার যখন খেলা হয়, এই খেলাগুলো যে পরিচালনা করে, এই খেলাগুলোর যে ব্যয়ভার, এগুলো কিভাবে আসে? মনে করো একটা ইন্টারন্যাশনাল যদি কোনো ম্যাচ হয়, তখন এই ম্যাচগুলোর যে টাকা পয়সা, এগুলো কিভাবে আসে বলো তো? কতগুলো সেক্টর থেকে এরা টাকা ইনকাম করে বলতে পারো? স্যার স্যার, স্পন্সরশিপ sponsor করে? থাকে, হ্যাঁ, তারপরে স্যার sponsorship, ব্রডকাস্ট করার সময় যে ওই যে হ্যাঁ, ইনকামটা ওখান এখানে থেকে কতগুলো- পায়। হ্যাঁ, কতগুলো সেক্টর থেকে তারা টাকা ইনকাম করে। মনে করো যে জার্সির সামনে কেউ অ্যাড দিল, কারোর লোগো থাকে, তাই না? এটা জার্সির স্পন্সরশিপ। তারপরে ওই খেলার জন্য, নির্দিষ্ট খেলার জন্য মনে করো একটা স্পন্সরশিপ থাকে, ওই জার্সিতে লেখা থাকে, তাই না? আবার মিডিয়া শর্ত থাকে, ব্রডকাস্ট করে যারা, তারা একটা, তাই না? তারপরে আবার ব্র্যান্ডের শর্ত থাকে, তারপরে এটাকে টিভি শর্ত বলে, যেটা মিডিয়া প্রচার করে, যেটা এটাকে বলে টিভি শর্ত, তাই না? তারপরে বিভিন্ন, মানে এইভাবে বিভিন্ন জায়গা থেকে তারা কি করে, টাকা ইনকাম করে, তাই না? তো এখন এই টাকা ইনকাম যে করলো, টাকাগুলো ইনকাম করে খরচ করে। এখন খরচ করলে তাহলে কি করতে হবে? টাকা উঠাইতে হবে। এখানে দেখো টেলিভিশন যে টিভি সত্ত্ব যেটা থাকে, টিভি সত্ত্ব তারা টাকা দিয়ে এটা কেনে। এখন তারা কেনার, তোমার খেলার মাঝে মাঝে কি করে? খেলার মাঝে মাঝে তোমাকে কি করলো বলো তো? অ্যাডভার্টাইজমেন্ট দিল। অ্যাডভার্টাইজ দেখায়। এখন অ্যাড দেখানোর মাধ্যমে তোমাকে কি করলো? আমরা অ্যাড দেখি, অ্যাড দেখে কি হয়? আমরা শুধু খেলা দেখি না, আমরা অ্যাডও দেখি, তাই না? তার মানে খেলাটা হলো তোমার কাছে হয়তো বিনোদন, কিন্তু তার কাছে ব্যবসা, তার কাছে বিজনেস। পৃথিবীর সমস্ত খেলাটাই হলো বিজনেস। আবার এটাকে আমরা বিনোদনের উৎস হিসাবে, বা আমাদের নান্দনিকতা, বা অনেকে অনেক কথা বলবে, তাই না? অনেকে বলে খেলাধুলা ভালো, খেলাধুলা দেখা ভালো, এটা করে মানুষজনকে উৎসাহিত করে, বিভিন্ন ভাবে করে। কিন্তু আসলে এর পিছনে প্রচ্ছন্ন ব্যবস্থাটা, সেটা হলো ব্যবসা, তাই না? ব্যবসা ছাড়া আর কিছু। মনে করো যে মেসিকে 500 কোটি টাকা দিয়ে কিনলো, একটা মানুষকে 500 কোটি টাকা দিয়ে কিনলাম, এটা কোনো যুক্তি হয় বলো তো? একটা মানুষ 1 বছর খেলা করবে, তাকে আমি 5,000 কোটি টাকা দিলাম, এটা কোন যুক্তিতে ফেলানো যায় বলো তো? স্যার মেসি তো একটা ব্র্যান্ড, সেই হিসেবে তার ভক্তরা তো তার যে গ্রুপের সাথে যুক্ত এই হবে, যে ওই গ্রুপের দেখো, উপরে mind setting- অ্যাটাচড হবে, ইনফ্লুয়েন্সেশন সৃষ্টি হবে যে আমার mind প্রিয় setting খেলোয়াড় industry এখানে বলতে- থাকে, এরকম আর কি। মাইন্ড সেটিং ইন্ডাস্ট্রি মনে আছে? জি স্যার। জি স্যার। এই যে তোমাকে বলছে, তুমি বলছো না যে সে একটা ব্র্যান্ড, এই যে ব্র্যান্ড, এই ব্র্যান্ড তোমার সামনে হাজির করা হলো কেন? মেসির মতো আর কেউ খেলা পারে না, কিন্তু মেসির কথা সামনে আসলেই এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু আছে। প্রত্যেকটা প্লেয়ারের একটা করে ব্র্যান্ড ভ্যালু আছে, তাই না? যেমন ক্রিস্টিয়ানো রোনালদো, মেসির চাইতে কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ব্র্যান্ড ভ্যালু বেশি, তাই না? জি স্যার, সবাই জানে। জি স্যার, ক্রিস্টিয়ানো রোনালদো তো ইনস্টাগ্রামে কোনো কিছু পোস্ট করলে টাকা পায়। মানে হ্যাঁ, কোনো না, product আর কি। তার যে ব্র্যান্ড ভ্যালু, এটা তৈরি করলো কারা বলো তো? মিডিয়া। হ্যাঁ, মিডিয়া। খেলাটা যেমন তেমন, কিন্তু ব্র্যান্ড ভ্যালু দেখো তারা ঠিক করছে। যে তারা দেখো পত্রিকাগুলো কি করে, পত্রিকাগুলো মেসি যদি কোনো একটা ঘটনা ঘটায়, সেটা বিশাল বড় করে ফলাও করে ছাপে। ক্রিস্টিয়ানো রোনালদো যদি একটা কোনো কিছুই করে, বিশাল বড় করে ছাপে, তাই না? অথচ এদের কিন্তু জাতীয় দলে এদের কোনো অর্জন আছে বলো তো? স্যার নেই কিন্তু। অর্জন বলতে হ্যাঁ, তেমন কিছু নেই আর কি। মানে যারা খেলাধুলা বোঝে তারা বুঝবা। দেখো এখন তো তুমি যে বলছো এই যে ব্র্যান্ড, ও একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাই তৈরি করছে কারা? মিডিয়া। তোমার সামনে বারবার তোমাকে প্রলুব্ধ করছে যে মেসি হলো ওয়ার্ল্ডের সেরা, মেসি ইজ দ্য স্যার বেস্ট। মূলত ক্লাবগুলো এগুলোর পিছনে মানে হ্যাঁ, হ্যাঁ। বেশি ভূমিকা রাখে, ক্লাবগুলো স্যার। হ্যাঁ, এই ক্লাবগুলো, খেলোয়াড়গুলো আছে, ক্লাবগুলো বেশি ভূমিকা রাখছে। তো ক্লাবগুলো কি বিজনেস না? ক্লাব অবশ্যই বিজনেস। ক্লাব আমাদের দেশে তো এগুলো হয় না। ওয়েস্টার্ন কান্ট্রিতে ক্লাবগুলো কি করে জানো? যারা ওই ক্লাবের সমর্থক, তারা আবার চাঁদা দেয় ওদেরকে। এই কথা শুনছো কোনোদিন? স্যার হিউজ পরিমাণ চাঁদা দেয় এটার পিছনে। হ্যাঁ, আমাদের দেশে কখনো দেখছো কেউ কোনো ক্লাবে চাঁদা দেয় না? কিন্তু স্যার দেয়, তবে সীমিত পরিসরে, ওদের না, মতো ওটা তো তো ব্রডলি দেয় যারা না। হলো সদস্য থাকে, যারা সদস্য থাকে তারাই চাঁদা দেয়। আর ওই সমস্ত ক্লাবগুলোতে যারা স্যার সমর্থক এলাকা থাকে, ক্লাবগুলো দিতে হয়, কিন্তু চাঁদা দিতে হয়। ওইটা তো সদস্য এখন থাকে, স্যার ডোনেট সদস্য করে ছাড়াও ওরা দেয়। চাঁদা, হ্যাঁ সে দেয়। কিন্তু আমাদের দেশে কিন্তু ওই কালচার নেই ওইভাবে গণভাবে। আমাদের দেশে এটা কেন দিবে? ওরা নিজের টাকা এমনি চাইলেই তো দেয় না, যারা এমনি সাপোর্ট করে তারা তো তার আগেই দিবে না। আরে না, কে বলছে? আমাদের না, না। এলাকার ক্লাবগুলোতে স্যার বিজনেস ক্লাস যারা আছে সবাই টাকা দেয়।
সেটাই তো এটা বলছি, দেয় ওটা আলাদা সবাই, জিনিস। এক ওটা তো একজনের এক এক সমর্থক না, কালচার থাকে। ওটা তো সমর্থকরা দেয় না, ওটা তো সে তার বিজনেস, তার সে হলো এলাকার এই হিসাবে দেয়। কিন্তু আমি ও কথা বলছি না। এই বড় বড় ক্লাবগুলোতে আমরা যেটা, তোমরা যেটা ফ্র্যাঞ্চাইজি যে লিগগুলো দেখো, লা লিগা, তারপরে উইফা চ্যাম্পিয়ন্স লিগ বা ইংলিশ প্রিমিয়ার লিগ, বা তুমি ওই যা দেখো, হ্যাঁ, সিরিয়া, বুন্দেসলিগা যা দেখো, এগুলোতে সব কিন্তু বড় বড় ক্লাবগুলোকে ওই যারা সমর্থক থাকে এরা কিন্তু ডোনেট করে। ওরা চাঁদা বলে না, ওরা ডোনেশন বলে, ডোনেট করে। তো দেখো তাদের পিছনের বড় ইটা হলো বিজনেস, তাই না? সারা পৃথিবীতে দেখো কি, সারা ইউরোপে ফুটবল খেলাটা খুবই জনপ্রিয়, এবং মানুষজনকে তারা এমন বুথ করে রাখে। যেমন বাংলাদেশের মানুষ এই লা লিগা কি করছে দেখো, তাদের ফেসবুক ফ্যান পেজ খুলছে আমাদের দেশে, জানো এটা? জি স্যার, আছে। এটা কি করছে বাংলাদেশের স্যার মানুষ? এইবার তো লা লিগার হচ্ছে করতেছে না, টিভিতে ব্রডকাস্ট করতেছে না, মূলত ফেসবুকের পেজের হ্যাঁ। মাধ্যমে শেয়ার করতেছে, সত্য বিক্রি করছে। মানে তারা দেখো তোমাকে এই যে মার্কেটটা ধরছে, এখন তুমি কি করবা? তুমি কি করো, এই যে বার্সেলোনার জার্সি কেনো, তুমি অমুক কেনো, তুমুক কেনো, ওরা কিন্তু জার্সি বিক্রি করে অনেক টাকা ইনকাম করে, জানো? প্রতি বছর প্রত্যেকটা ক্লাবের একটা স্যার, টার্গেট থাকে। একটা খেলোয়াড়ের পিছনে যে টাকা খরচ করে এক রাতের ভিতরে সব জার্সি বিক্রি হয়ে যায় ওই টাকার চেয়ে বেশি। হ্যাঁ, তো এইগুলো দেখো, তোমাকে কি করলো, প্রলুব্ধ করলো তোমার সামনে বারবার। ওই প্রত্যেকটা বিজনেসম্যানের প্রত্যেকটা ইসে তাদের হলো মিডিয়া আছে, মিডিয়াগুলো কি করে, এগুলোকে প্রচার করে, বারবার প্রচার করে। যেমন আমাদের দেশে যেমন নায়ক নায়িকা বা খেলোয়াড়, এই খেলোয়াড়দেরকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করে কারা? এই মিডিয়া যার পিছনে একটু নেগেটিভ মন্তব্য দেয় তার কিন্তু মার্কেট খারাপ হয়ে যায়, তাই না? এই যেমন আমাদের কথা চিন্তা করো, আমাদের দেশের যে সিনেমার জগৎ বা নাটকের জগৎ, এখানে দেখবা প্রথম আলো বা অন্যান্য যে পত্রিকায় কতগুলো নিউজ হয়, এই নিউজের উপরে কিন্তু এদের নির্ভর করে। খেয়াল করছো কোনোদিন? তোমরা জানো এসব? পত্রিকাগুলো যদি কারোর একবার নেগেটিভ নিউজ করে তখন তার কিন্তু মার্কেট ডাউন হয়ে যায়। যে শিল্পী বা অমুক, এই যে দেখো আমাদের দেশে এখন একটা সমস্যা তৈরি হয়েছে হিরো আলম বা অন্যান্য যে ইগুলো নিয়ে, তাই না? স্যার ওকে নাকি ধরে নিয়ে গেছে, ওকে, ওর নামে কেস করছে। দেখো বাঙালি কত ইমোশনাল, নীরব দর্শক বাংলা গানের। না না, আসলেই কেস করার মতো, গান শুনলে তো কেমন জানি কে লাগে। বলছো বলো তো যে কেস করার মতো? স্যার আমি। তুমি কে? ছাত্রা খাতুন। কেন কেস করার মতো বলো তো? স্যার গানের কলি ঠিক নাই, কোনো কিছু ঠিক নাই, গান তো আগে তুমি সুর কিভাবে বুঝছো যে ঠিক নেই? তুমি কিভাবে বুঝছো ঠিক নেই? স্যার কথাগুলোই তো ঠিক নাই, কোনো মিনিং নাই। এই যে দেখো কথাগুলো স্যার মিললে শাপলা কেন মাহফুজুর রহমানের বিরুদ্ধে বললো না স্যার, হিরো আলমের বিরুদ্ধে কেন বলবো? সেটা তো আমরা বলবো এখন, সেটা তো এখন বলবো। এই যে দেখো তুমি বলছো যে হিরো আলমের কথাগুলো ঠিক নেই, অমুক নেই, ঠিক নেই, তা নেই, তাই না? তোমাকে এটা কে শিখাইলো যে ঠিক নেই, ঠিক বেঠিক তুমি বলার কে বলো? স্যার আমি একজন শ্রোতা হিসেবে ওপিনিয়ন, তাই না? তোমার ঠিক বেঠিক বলার অধিকার আছে শ্রোতা হিসেবে, কিন্তু বাবু খাইছো যখন আরেকজন এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করলো তোমার সামনে, তখন সেটা তোমার ভালো লাগলো, এটা কেন ভালো লাগলো না? স্যার মিডিয়া। বলো সেটা কেন ভালো লাগলো না? কেননা তুমি তোমার যে গান শোনার যে টেন্ডেন্সি, সেটা এটা শুনে অভ্যস্ত না। তুমি হিরো আলমের ভার্সন শুনে তুমি অভ্যস্ত না। তুমি অভ্যস্ত কোনটা? র‍্যাপ, যেটাকে আমরা বলি পপ। এই যে মাইন্ড সেটিং ইন্ডাস্ট্রি তোমাকে সেট করে দেওয়া হয়েছে যে এই সাউন্ডটা এভাবে হইতে হবে, এইটার টোনটা এরকম হইতে হবে, নাহলে ভালো লাগবে না। এবং এখানে আরেকটা জিনিস কাজ করে, প্রচ্ছন্ন একটা জিনিস কাজ করে, সেটা হলো সোশ্যাল স্ট্রাটিফিকেশন, সোশ্যাল ক্লাসের একটা ব্যাপার স্যাপার আছে এখানে, তাই না? হিরো আলমকে তুমি নেগলেক্ট করা সহজ তোমার পক্ষে, কিন্তু তুমি জাস্টিন বিবারকে তুমি সমালোচনা করতে পারো না, তুমি রবীন্দ্রনাথকে সমালোচনা করতে পারো না। পারো? না স্যার পারো না কেন বলো তো? সোশ্যাল ক্লাস। হিরো আলমকে তোমার ভালো লাগে না, জাস্ট ইগনোর ইট, তুমি এটাকে এড়িয়ে যাও, তাই বলে তুমি তাকে তার নামে কেস করবা? দেখেন স্যার, কেউ কিন্তু মাহফুজুর রহমানের বিরুদ্ধে কিছু বলে না, উনি তো সেরকম গানই গায়। না না, গান সে গাইতেই পারে, এটা ব্যক্তি স্বাধীনতা। আমি গান গাইতে পারি, তোমার ভালো না লাগলে তুমি চলে যাবা। হিরো আলমে তো এক ধরনের শ্রোতা আছে না? না থাকলে কি আর সে গান গাইতো? তার এক ধরনের দর্শক আছে, না থাকলে কি মূলত সে আর কপিরাইট হিসেবে তার বিরুদ্ধে মামলাটা করা হয়েছে, ওই বাবু খাইছো গানের। তো এটাকে বাবু খাইছো গান যখন বেরোলো তখন তো এর নামে কেউ কেস করলো না যে এটা তো বাঙালি সংস্কৃতির সাথে যায় না। এই কথা তো আপত্তিজনক, আপত্তিকর। তখন তোমরা তো কেউ কোনো আন্দোলন করো নাই, তার নামে কেস করনি। কি বলবা বলো? স্যার তারা কনজিউমার কোয়ালিটি ঠিক রাখছে, তার জন্য কেউ কেস করে নাই। শাপলা তুমি কথা বলো।
আর শুনতে ভালো লাগে তাই শুনি, তাছাড়া বুঝি না। আর কি বোঝো নাই? মানে হিরো আলমেরটা ভালো লাগে না, কিন্তু আগেরটা ভালো লাগছে, বিট আছে, হ্যাঁ ভালো লাগে। এই যে এইটাই আমরা বলছি কি কালচারাল ইম্পেরিয়ালিজম। তোমার মাইন্ডটা এভাবে সেট করে দিছে তুমি হিরো আলমেরটা ভালো লাগছে না, তোমার আগেরটা ভালো লাগছে। সেটা স্বাভাবিক, সেটা মানুষের ভালো লাগতে পারে, কার কোনটা ভালো লাগবে সেটা তার ব্যাপার, তাই না? তো কিন্তু কেন সেটা ভালো লাগলো সেটার পিছনে এই যে ইটা আছে, সেই ইম্পেরিয়ালিজমের থিওরিটা, যে তোমার কাছে এখন এগুলো এই থিওরি গুলো তুমি পড়লে মনে করবা দূর এটা কিসের থিওরি, এগুলো কোনো থিওরি হলো না, আমার ভালো লাগে আমি এটা শুনবো। এটা কে কি করলো না করলো, কে ইম্পেরিয়ালিজম করলো, কে চাপিয়ে দিল, এইসব দেখার সময় আছে? এরকম মনে হবে, তাই না? তো সত্যি সত্যি অনেক জিনিস কি হয়, অনেক জিনিস আমাদের মানে শ্রুতি মধুর নাও হইতে পারে, তাই না? শ্রুতি মধুরতা একটা ব্যাপার আছে, গানের একটা বৈশিষ্ট্য হলো কি সেটা শ্রুতি মধুর হইতে হবে, তাই না? কিন্তু গানের কথা যে তুমি বোঝো নাই, তুমি হয় দিস কুলাভেরি গান শুনছো? হ্যাঁ, স্যার শুনছি। একসময় এই যখন এটা প্রথম বেরোলো তখন সারা পৃথিবীতে এটা একটা ক্রেজ তৈরি হয়ে গেছিল, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণ অল্প দিনেই সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, এই যে ডিফিউশন হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ এটা শুনছে কতদিন। ডেসপাসিতোর মতো 1000 বার শুনছি, কিন্তু কি বলে জানি না। হ্যাঁ স্যার এই গানটা পরে ব্যান করে দিছিল তো। হ্যাঁ, এই গানটা এমন মানে এই হোয়াইট ইজ কোলাবেরি গানটা বেরোনোর পরে মানে সারা পৃথিবী এটার উপরে বুধ হয়ে গেছিল, সারা পৃথিবীর মানুষ এটা শুনছে। অথচ যে গানটা গাইলো তাকে জিজ্ঞাসা করা হলো এই গানটার মানে কি, সে বললো আমি নিজেও জানি না। বুঝো, মানে গান যে তুমি সবসময় এলো, হ্যাঁ গান কিন্তু ওই গানটার কিন্তু টিউনটা, ওই গানটার যে শ্রুতি মধুরতা আছে কিন্তু ভালো লাগে, কিন্তু তুমি ওই গানটার কথা কিন্তু বুঝবা না। গান যে সবসময় কথা বুঝতে হবে তা না, কিন্তু তুমি যে হিন্দি গান শুনো, ইংলিশ গান শুনো, তুমি অর্থ বুঝো? আরে যে বিটিএস এর গানগুলো শুনি, বুঝি না, মানে কথা বুঝি না, কয়েকটা বুঝি কয়েকটা বুঝি না, তাও তো ভালো লাগে। নাচানাচি করো, তাও শোনো না। জি স্যার। কিন্তু হিরো আলমের গানের কথা না বুঝলেই তোমার অসুবিধা। আর সাউন্ড পলিউশন মনে হয়। সাউন্ড পলিউশন মনে হয়? জি স্যার। কারণ তুমি আর ওই যে এই হিরো আলমের গানটা কিন্তু অন্য একটা ছেলে কভার করছিল, ওইটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তার মানে গানে সমস্যা না, সমস্যা হিরো আলমে। হ্যাঁ, সমস্যা হলো মানুষের ক্লাসিফিকেশনে। এই সেম গানটা অন্য একটা ছেলে কভার করছে, তখন কিন্তু অনেক ভালো হয়েছে, এটা ভাইরালও হয়েছে। না না, সেটা তো অন্য স্টাইলে গাওয়া, সেটা তো ওই গানের না কথা। স্যার, এই সেম লিরিক্সে সেম টিউনে। না না, তুমি যেটা বলছো ওই যে নাটকের যে প্রথম অংশে যে গানটা আছে ওইটা। না 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 না, ওই অন্য একজন হচ্ছে গিটার বাজায় গানটা জাস্ট কভার করছে, অনেকে করে না বিভিন্ন গান। ও পরে 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে পরে ওই সেম লিরিক্সটা। হ্যাঁ, এটা হইতে পারে, এক একজনের এক এক রকম হোক, যাও এটা আলাদা বিষয়, এটা হলো তর্ক সাপেক্ষ ব্যাপার। কিন্তু কালচারাল ইম্পেরিয়ালিজম যেটাকে আমরা বলছি, সাংস্কৃতিক আগ্রাসন যেটা তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে? এভাবে তৈরি হচ্ছে, এই যে তোমার মাইন্ডটাকে সেট করে দিছে, কিন্তু তুমি বুঝতেছো না যে আসলে কি, তুমি সবকিছুকে তোমার মনে হচ্ছে কি এগুলো জনপ্রিয়, এগুলো ভালো, এরকম, তাই না? তো এই ইম্পেরিয়ালিজমটা কিভাবে তৈরি হচ্ছে? এখন কালচারাল ইম্পেরিয়ালিজম কাকে বলে ওটা তো আর আমাদের ওই যে দেখো উপরে আমি তোমাদেরকে লিখে দিছি, ওটা দেখো। এটা হলো কি করে, এটা বাইরের কালচার আর একটা ইন্ডিজিনাস বা লোকাল কালচারের সাথে কি করে ফাইট করে আর কি, ক্লাশ তৈরি হয়, তাই না? তো তখন কি হয়, লোকাল যে কালচার থেকে এই কালচার গুলোকে মানুষ কি মনে করে, ইনফেরিয়র মনে করে, যে আমার কালচারটা খারাপ, আমার কালচারটা ভালো না, ওই কালচারটা ভালো, ওইটা ভালো, এরকম মনে হয়। সেটাকে আমরা বলছি কালচারাল ইম্পেরিয়ালিজম। তো দেখো এইটা কিভাবে তারা এই ইম্পেরিয়ালিজম করে, তারা মিডিয়াকে ব্যবহার করে। এই এতক্ষণ যেগুলো কথা বলছিলাম যে পাবলিক মিডিয়াগুলোকে তারা ব্যবহার করে, সেটা প্রিন্ট মিডিয়া হতে পারে, সেটা তোমার ইলেকট্রনিক মিডিয়া হতে পারে। একসময় ইলেকট্রনিক মিডিয়া খুব কম ছিল আমাদের দেশে, আমাদের দেশে একসময় প্রিন্ট মিডিয়ার দাপট ছিল, তাই না? হ্যাঁ, তো এখন দেখো প্রত্যেকটা প্রিন্ট মিডিয়াতে আলাদা করে বিনোদনের জন্য আলাদা পাতা ছিল একসময়, তাই না? বিনোদন পাতা বা বিনোদনের জন্য আলাদা পত্রিকা বেরোতো, এরকম ভাবে। তারপরে দেখো তারা আরেকটা কাজ করছে কি, কমার্শিয়ালাইজেশন অফ ব্রডকাস্টিং। এখন দেখো সবকিছু লাইভ প্রচার করা হয়, তাই না? লাইভ কনসার্ট হয়, উমুক হয় তুমুক হয়। একসময় দেখো মাইকেল জ্যাকসনের কনসার্ট গুলো লাইভ করা হতো। এখন আমাদের দেশে দেখবা বিভিন্ন সময় কনসার্ট হয়, টেলিভিশনে সেটাকে লাইভ টেলিকাস্ট করে, তাই না? দেখছো না এরকম? তো প্রত্যেকটার পিছনে একটা কমার্শিয়ালাইজেশন কাজ করে, কমার্শিয়াল হয়ে গেছে সবকিছু,
গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, অমুক অনুষ্ঠান, তমুক অনুষ্ঠান, সবকিছুতে সব ব্রডকাস্টিং গুলো এখন কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। দেখো এখন এই যে সারা পৃথিবীতে ওয়েস্টার্ন যে মিডিয়া গুলো আছে, এই মিডিয়া গুলো কি করে ডোমিনেট করে সারা পৃথিবীকে। যেমন আমেরিকার কতগুলো আছে, যেমন সনি গ্রুপ বলো, এইচবিও বলো, তারপরে ওই যে রুপার্ট মার্টকের কথা বললাম, তার কতগুলো গ্রুপ আছে। যেমন মনে করো যে পত্রিকাগুলো, এখন বিবিসির কথা যদি চিন্তা করো, বিবিসি দেখো তারা কি করে, আমাদের দেশে বিবিসির একসময় একটা বড় একটা প্রভাব ছিল। আমাদের কোনো নিউজের অথেন্টিসিটি আমরা পাওয়ার জন্য কি করতাম, আমরা বিবিসি কি বলছে, কোন একটা ঘটনা ঘটলে আমাদের দেশের মানুষ একসময় বিবিসি রেডিও অন করে বসে থাকতো, যে সন্ধ্যাবেলায় কখন বিবিসির খবর হবে, কখন বিবিসি পত্রিকায় লেখা হবে, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। তোমরা বিবিসির খবর শুনছো কে বলতো? জি স্যার, শুনি তো স্যার। জি স্যার। হ্যাঁ, এখন দেখো এই বিবিসি একসময় কত দাপটে আমাদের দেশে করে গেছে। এখন দেখো বিবিসির একটা ওই প্রভাতী বলে একটা অনুষ্ঠান হয় সকালে, শুনছো এটা কেউ? জি স্যার, 7:30 মেবি। হ্যাঁ, তো এই এখন কতগুলো এফএম রেডিও, এই যে দেখো কালচারটা কিভাবে, আমাদের মিডিয়াটা কিভাবে হয়ে গেছে, ব্রডকাস্টিং আমরা বলছি, ব্রডকাস্টিং এর কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। বিবিসিটা একটা ট্র্যাডিশনাল মিডিয়া ছিল আমাদের দেশে, সবাই রেডিও অন করে বসে থাকতো বিবিসির খবর শোনার জন্য। তো সকালে কতগুলো অনুষ্ঠান হতো, তার ওদের কতগুলো অনুষ্ঠান আছে দেখবা, এই প্রভাতী, বিজ্ঞানের আসর, তাই না? তারপরে আরো কি কি জানি ওরকম অনুষ্ঠান আছে ওদের, ইতিহাসের সাক্ষী, এরকম কতগুলো অনুষ্ঠান আছে। তো সকালে যে অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানটা এখন শ্রোতা সর্বমাত্র কত মনে হয় 15-20 জন হবে। এখন একসময় যেখানে হাজার হাজার শ্রোতা ছিল, সেখানে এখন 15-20 জন। এখন তারা ভাবছে কি এই অনুষ্ঠানগুলো বন্ধ করে দিতে হবে, তাই না? কেন? দেখো এটার মাঝখানে এখন চলে আসছে কি আমাদের এফএম রেডিও গুলো আছে না, আমাদের এফএম রেডিও আছে না? জি স্যার। এখন অনেকগুলো এফএম স্টেশন আছে দেখবা, বিভিন্ন এফএম স্টেশন। সেখানে কি হয়, রাত দিন 24 ঘন্টা সেখানে কি হচ্ছে, এই লাইভ গান হচ্ছে, কনসার্ট হচ্ছে, অমুক হচ্ছে, গান বাজাচ্ছে, তা বাজাচ্ছে, অমুক তমুক। এখানে আর একটা জগা খিচুড়ি অবস্থা তৈরি হচ্ছে। সেখানে দেখবা ইংলিশ বাংলা মানে ভাষার কোনো, এই যে ভাষা আমরা হাইব্রিডাইজেশন বললাম না একটু আগে, কালচারের, আমাদের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন তৈরি হচ্ছে সেখানে। কিভাবে? তারা যদি বাংলা 2 লাইন বাংলা কথা বলে, সেখানে 3 লাইন ইংরেজি থাকে। শুনছো এরকম? জি স্যার, হিরো আলমের গানের মতো। হিরো আলমের গানের মতন না? তো এই যে ওখানেও দেখো এক ধরনের তৈরি হচ্ছে, এবং তারা ওয়েস্টার্ন কালচার গুলোকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছে কিরকম করে, তারা ইংলিশ গান চালায়। তোমরা এই বাংলাদেশের গুলো শোনো, কেউ শুনছো বলো তো? জি স্যার, মাঝে মধ্যে শোনা। শুনি তো। আচ্ছা, আগে তো প্রচুর শুনতাম, এখন অনেক সুন্দর। হ্যাঁ, ওখানে কয়েকটা চ্যানেল আছে, তারা দেখবা দিন রাত 24 ঘন্টার মধ্যে তারা 8-10 ঘন্টা শুধু ইংলিশ গান চালায়, হিন্দি গান চালায়। আছে না এরকম বাংলাদেশের রেডিও চ্যানেল? জি স্যার, মাঝরাতে বেশি ইংলিশ সং হয়। হ্যাঁ, ম্যাক্সিমামই তো ওই বাংলা, ইংলিশ, হিন্দি, বিভিন্ন ফেমাস গানগুলাই ওরা বারবার। অনেক চ্যানেল আছে তারা শুধু ইংলিশ চালায়, কি জানি একটা চ্যানেল আছে, তাই না? তো এই যে মিডিয়া এই বারবার এই করতে করতে আমাদের এইগুলো, এই যে এফএম মিডিয়া গুলো, এগুলো কাদের কাছ থেকে শিখছে? আমাদের দেশের এগুলো বাইরের কিন্তু কালচার। এই ওয়েস্টার্ন কালচারে প্রথম এফএম রেডিও গুলো ইন্ট্রোডিউস হলো, সেইগুলো দেখে দেখে ইন্ডিয়ানরা শিখলো, ইন্ডিয়ানদেরকে শিখে তারপরে আবার আমাদের দেশে চালু হলো, তাই না? বাংলাদেশের সর্বপ্রথম এফএম রেডিও জানো কি? 89.6 না? রেডিও টুডে। 89.6। তো এইটা যখন ইন্ট্রোডিউস হলো, তার আগে আমরা শুনতাম কি ইন্ডিয়ান এফএম রেডিও, তাই না? তো এভাবে দেখো তারা কি করছে, সারা পৃথিবীর মিডিয়া গুলোকে তারা ডমিনেট করে। এখন দেখো আমরা যখন খেলাধুলা দেখি, তখন এই যে স্টার গ্রুপ আছে না, স্টার প্লাস, স্টার ওয়ার্ল্ড, সনি ম্যাক্স, উমুক তুমুক, হ্যাঁ, টেনিস স্পোর্ট, কতগুলো চ্যানেল আছে দেখবা, কি জানি, টেনিস স্পোর্টস, তারপরে স্কাই স্পোর্টস, হ্যাঁ, এরকম কতগুলো, তারপরে মনে করো ইএসপিএন, এরকম কতগুলো চ্যানেল আছে। তারা সারাদিন খেলাধুলা দেখায়, সারাদিন নাচ গান দেখায়, এরকম আছে না সারা পৃথিবীতে? যেমন করে দেখো এই যে এখন মিডিয়াগুলো, এই যে ডিসকভারি তোমাকে এমন ভাবে গ্রাস করছে। দেখো আমাদের দেশে ডিসকভারি দেখে না মানুষ প্রচুর,
জি স্যার, জি স্যার। ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি বেশি দেখি। দেখো তাদের স্ট্র্যাটেজি কি, তারা কি করছে, এইটার আবার তোমার ইন্ডিয়ান ভার্সন আছে। স্যার অনেকগুলো ভাষা আছে, বাংলা, ইংলিশ, হিন্দি। হ্যাঁ, না না, মানে আমাদের এই অঞ্চলের কথা বলো, মানে বাংলা একটা ভার্সন আছে। চ্যানেল কিন্তু ডিসকভারির ভিতরে আরো আছে, ডিসকভারি কিডস, ডিসকভারি মানে তারপরে এগুলো প্লাস। পরবর্তীতে আসছে যে কিডসদের জন্য স্যার। অমুক তমুক, মানে সবাইকে দেখো, সবাইকে তোমার ইনভলভ করতে চায় আর কি। হ্যাঁ, দর্শক বানানো, সবাইকে করার জন্য তারা কি করছে, স্যার অনেক বাংলা সুন্দর ভাষায় সুন্দর সেগুলোকে- এপিসোড দেখায় কিছু হ্যাঁ। কিছু। বাংলা ভাষায় সেগুলোকে তোমাকে দেখাচ্ছে তোমার সামনে, বিয়ার গ্রিল উমুক তুমুক হাবি জাবি তোমার সামনে দেখাচ্ছে। এখন বাংলাদেশের ছেলে মেয়েও কিন্তু আবার ওরকম ওইগুলো দেখে আবার তারা আবার ওরকম হচ্ছে। যেমন মাঝে কতগুলো ঘটনা ঘটলো, সিআইডির মতো করে তারা বন্ধু বান্ধবকে মেরে ফেলছে, দেখো নাই? তাকে জিজ্ঞাসা করছে, সে বলছে আমি সিআইডি থেকে এইভাবে শিখছি। তারপর জি স্যার স্যার, একটা নিউজটা দেখছি বাচ্চা স্যার। বাড়ি থেকে বের হয়ে গেছিল, হ্যাঁ। বেয়ার গিলকে ওভাবে বের হ্যাঁ। হয়ে যাইতে দেখে ওও চিন্তা করছে আমিও যাই। হ্যাঁ, দেখো বাচ্চারাও যেরকম ভাবে প্রভাবিত হচ্ছে, মহিলারা যেভাবে প্রভাবিত হচ্ছে, পুরুষরাও সেইভাবে প্রভাবিত হচ্ছে, তাই না? মহিলাদেরকে কোন জিনিসটা বেশি আকৃষ্ট করছে? কালচারের কোন দিকটা? খাওয়া দাওয়া, পোশাক আশাক, যেগুলো কনজিউম করা যায়, এই জিনিসগুলো। বাচ্চাদেরকে কোনগুলো আকৃষ্ট করছে? থ্রিলার যেগুলো, তাই না, যেগুলো অ্যাডভেঞ্চার, এই সমস্ত জিনিসগুলো তাদেরকে অ্যাটাক করছে। তো প্রত্যেকটার মানুষের মনের ভিতরে এই যে মাইন্ড সেটিং, যেটা মহিলাদেরকে কি করছে, পোশাক আশাক, খাওয়া দাওয়া, কনজিউমারের ভিতরে কনজিউম করার যে মানসিকতা, সেটা তৈরি করে দিচ্ছে। বাচ্চাদের মাইন্ডটা সেট করে দিচ্ছে কিভাবে, যে একটু ইয়াং বা একটু স্মার্ট, একটু স্বাস্থ্য শরীর ভালো হলে তাকে কি করতে হবে, সিআইডি হইতে হবে, তাকে বিয়ার গ্রিল হইতে হবে, এরকম তার ভিতরে সেট করে দিচ্ছে। সে এখন পড়ালেখা না করে কি করছে, সে এখন পিস্তল বানায়, সে এখন গেমস বানায়, সে এখন উমুক করে, সে এখন ওখানে ঘুরতে যায়, সে এখন কাঁচা মাছ খায়, সে ব্যাং ধরে খাচ্ছে, এরকম হচ্ছে না? হচ্ছে কিনা তাই বলো? জি স্যার এই জন্য শিলার বলছে কি, যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন প্রডিউসিং আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ ওয়াচিং। ওয়েস্টার্ন কান্ট্রি গুলো প্রডিউস করতেছে, আর থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি গুলো সেগুলো দেখছে, আবার সেগুলো কনজিউম করছে, তাই না? তাই নয় কি বলো তো? এই থিওরি অনুযায়ী এটা বলা যায় না? জি স্যার জি স্যার। হ্যাঁ, তারা তোমার সামনে এগুলো ইন্ট্রোডিউস করলো, ইন্ট্রোডিউস করার পরে তুমি সেগুলো দেখছো, দেখে তারপরে আবার সেগুলোর উপরে কি হচ্ছে, আকৃষ্ট হচ্ছে, আকৃষ্ট হয়ে সেইগুলো কনজিউম করছো। এই কনজিউম করার মাধ্যমে তারা কি করলো, তোমার সামনে এক ধরনের মূলা ঝুলানোর মতো আর কি, যে তুমি এগুলো কি করবা, গ্রহণ করবা। দেখো, তো এইগুলো করার মাধ্যমে কি হচ্ছে, যে তোমার কোনো ধরনের কি নেই, তোমার স্বাধীনতা নেই। আমরা কিন্তু এই কনজিউমার কালচারে এই যে ইম্পেরিয়ালিজমের যে কথাটা বলছে, তো এই ইম্পেরিয়ালিজমের এই কনসেপ্টে তোমার কিন্তু কি নেই, স্বাধীনতা নেই। স্বাধীনতা আছে বলো তো এখানে? না স্যার না স্যার, অন্যের কালচারই তো নিয়ে নিলাম, তুমি নিজের তো স্বাধীন নাই। কিনা? তুমি নিজে নিজে বলো যে তুমি স্বাধীন কিনা। তুমি স্বাধীন বলো তো, আমরা কি স্বাধীন কিনা, মানে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা স্বাধীন কিনা? স্যার অবশ্যই স্বাধীন, কিন্তু আইনের শৃঙ্খলাবদ্ধ আর কি। না না, এই যে কালচারের ক্ষেত্রে আমরা যেটা কালচারাল ইম্পেরিয়ালিজম বলছি, তোমার কিন্তু তুমি ফ্রি, তোমার ইচ্ছা হওয়ার কথা ছিল কি, যে না হ্যাঁ এটা আমি এখন দরকার, আমি এটা করব না, আমার এটা খাওয়ার দরকার, এটা খাবো না, এটা পড়ার দরকার, এটা পড়বো। কিন্তু তা না হয় তুমি কিন্তু প্রভাবিত হয়ে এই কাজগুলো করতেছো। তুমি টেলিভিশনে দেখছো যে এই সুন্দর পোশাক, তাই না, সুন্দর গহনা, আমার এটা লাগবে, তো আমার এটা দরকার, এটা তো সুন্দর দেখা যাচ্ছে, তাই না? বা ঘরের শোপিসটা এটা না, এটা হলে সুন্দর হয়, ঘরের জানলাটা, ওদের জানলাটা এরকম সুন্দর, আমারটা এরকম লাগবে, ওই মহিলাটার এই শাড়িটা পরছে তাকে খুব ভালো মানাচ্ছে, তাহলে তো স্যার এখন আমাকে প্রভাবিত হওয়া তো আমাদের উপর নির্ভর করে, আমরা হব কি হব না, সেই হব নিজের কি হব কন্ট্রোলের না, উপর। এটা তো তোমাদের উপর নির্ভর করবে, কিন্তু তোমার মাইন্ডটাকে এমন ভাবে সেট করে দিচ্ছে, হ্যাঁ, পরোক্ষভাবে। আর অনেকটাই করে ফেলি আমরা। হ্যাঁ। শীতের পোশাক কিনতে গেলে আমাদের জিন্স গুলো ভালো লাগে। হ্যাঁ, মানে তোমার, আমরা ওই যে মাইন্ড সেটিং ইন্ডাস্ট্রি বললাম প্রথমে, তোমার মাইন্ডটাকে এমন করে সেট করে দিচ্ছে যাতে তোমার আর কি থাকে না, স্বাধীনতা থাকে না, কন্ট্রোল না থাকে। কন্ট্রোল না থাকে। তাই হচ্ছে কিনা তাই বলো? যদি তোমার না হয় তাহলে তো তুমি ভালো,
স্যার হচ্ছে স্যার। তোমার যদি কন্ট্রোলিং পাওয়ার থাকে তাহলে ইটস ওকে, তাহলে তোমার উপরে আর এই ইম্পেরিয়ালিজম জেগে বসবে না। কিন্তু যদি হয় তোমার কন্ট্রোল না থাকে তাহলে তখন বুঝতে হবে কি সেখানে ওয়েস্টার্ন যে ইম্পেরিয়ালিজম আছে, কালচারাল সাংস্কৃতিক আগ্রাসন, সেই জিনিসটা তোমার উপরে চেপে পড়ছে, তাই না? এখনকার প্রেক্ষাপটে যদি আমরা বলি, তারপরে সেটা কি করছে, এই নেটিভ কালচার গুলোকে ধ্বংস করে দিচ্ছে, তাই না? নেটিভ কালচার বলতে কি আমরা এতক্ষণ যে আলোচনা করে আসলাম সেটাই, যে আমাদের স্থানীয় যে কালচার, লোকাল যে কালচার গুলো, এই কালচার গুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাচ্ছে মানে কি, হয়তো সেগুলো কোনো একটার সাথে মিশে হাইব্রিড হয়ে যাচ্ছে, বা সেটা একদম নিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমাদের অনেকগুলো কালচার আছে যেগুলো আমাদের এখন আর নেই, বলতে পারো এরকম কোন কালচার মানে আগে ছিল এখন নেই, এখন মানুষ পালন করে না, বলতে পারো? বলতে পারো না, না? স্যার এই লাঠি খেলায় তো আর এখন দেখা যায় না ওরকম। হ্যাঁ, লাঠি খেলা এটা একটা গ্রামীণ খেলার স্যার একটা পুতুল নাচ এখন হয় না মনে হয়তো। হ্যাঁ, আগে ছিল। কুস্তি খেলা ওইটাও হ্যাঁ, এখন কুস্তি নাই খেলা। বলেই চলে। তারপরে এখন কি হলো? যাত্রা। আগে স্যার পয়লা বৈশাখ ভাইয়া দিয়ে দেখতাম, অনেক মজা লাগতো। তারপরে ষাঁড়ের হ্যাঁ। লড়াই হুম, হুম। এগুলা। তো এইসব। এখন দেখো, এখন ক্রিকেট আর ফুটবলের দাপটে, হ্যাঁ, আর অনলাইন গেমের দাপটে এখন আর সেই আগের সেই যুগ আর নেই, আছে? আমরা ছোটবেলায় এই দুই একবার লাঠি খেলা দেখছি মনে হয়, কি একবার কি মনে হয়, তাও সে খুব রেয়ার। মানে আগে এক ধরনের প্রফেশনাল খেলোয়াড় ছিল, যারা এখন আর নেই, এগুলো এখন আর চলে না, তাই না? এখনো খুব অল্প পরিমাণে আছে হয়তো কোনো কোনো এলাকায়, কিন্তু ওভারঅল আগে যেরকম ছিল এখনো সেরকম নেই। এখন মনে করো যে এখন ক্রিকেট খেলা, ফুটবল খেলা এমন করে তোমার সামনে রিপ্রেজেন্ট করা হচ্ছে। একসময় বাংলাদেশে কি হতো জানো? বাংলাদেশে ক্রিকেট খেলার একসময় কি অবস্থা ছিল? একসময় মনে করো যে ক্রিকেট খেলা যারা খেলতো তাদের সাথে মেয়ে বিয়ে দিত না মানুষ, মানে যাদের ক্রিকেট খেলা ছিল, পেশা ছিল। বা যেমন করে দেখো আমাদের দেশে একসময় হাবিবুল বাশার ক্যাপ্টেন ছিল না? জি স্যার। জি স্যার। হাবিবুল বাশার ক্যাপ্টেন থাকা অবস্থায় ওনারা যখন খেলে গেছে তখন তারা 500 টাকায় খেলতে যেত এই জায়গায় ওই জায়গায়, মানে তখন টাকার কোনো ব্যাপার স্যাপার ছিল না, টাকাটা তখন ছিল না এই খেলায়, তখন মানুষ এত করে খেলাধুলা করতো না, তাই না? যেমন করে দেখো এখন কি হয়, এখন তো টাকার ছড়াছড়ি, কোটি কোটি টাকার ব্যবসা স্যাপার, তাই না? একসময় মানুষ কিন্তু গ্রামাঞ্চলে ছেলে মেয়েদেরকে ক্রিকেট খেলা শিখাইতো না, খেলতে দিত না। হ্যাঁ, খেলাধুলা করবো কেন, এই করবো তা কেন, পড়ালেখা করো, এই সমস্ত বলতো, তাই না? আর এখনকার বাবা মারা কি করে, এই ক্রিকেট খেলো, এই কোচিং করো, ওই জায়গায় যাও, এই করো, এই ব্যাট করো, অমুক করো, তুমুক করো, এরকম করে না? বিকেএসপি টার্গেট করে পড়াশোনা হ্যাঁ, করায়। বিপিএসপি তে চান্স পেতে হবে, তোমাকে ভালো খেলতে হবে, অমুক করতে হবে, তুমুক করতে হবে। এখন টেলিভিশনে অ্যাড দিচ্ছে, তাই না? ওই যে দেখো সাকিবের একটা অ্যাড আছে না, একটা ছেলে জানলা দিয়ে বল মারছে, ওই বল ব্যাট দিয়ে বল মারছে, তো তার ঘরের ভিতরে ঢুকে গেছে, তাই না? তো তার মা এসে কি বলছে, ওই কে মারলো বল, কোন বেয়াদব ছেলে, তাই না? তারপরে দেখলো যে আম্মু আমি মারছি, নিজের তখন ছেলেই ও মারছে। আমার বাবুটা, হ্যাঁ, বিশাল বড় ছক্কা মারছে। দেখছেন ভাবি? এই যে এই যে ট্রান্সফরমেশন গুলো হচ্ছে, এগুলো কেন, কিভাবে বলো? বলটা মারলো ঘরের ভিতরে, তখন সে বকাবকি শুরু করলো, যখন দেখলো তার ছেলেটা এরকম, সে বললো ও এত বড় একটা ছয় মারছে। এই অ্যাডটা দেখছো? জি স্যার। জি স্যার। জি স্যার, দেখছি স্যার। Okay. তো এটা দিয়ে আমরা কি দেখো, তাইলে একসময় যে ক্রিকেট খেলা, যে খেলাধুলা একসময় ছিল আমাদের, ক্রিকেট খেলা আমাদের দেশে কোনো একসময় ফুটবল খুব জনপ্রিয় ছিল, কিন্তু ক্রিকেট খেলা কোনো টাকা পয়সা ছিল না, কিছু ছিল না, মানুষজন কিন্তু ক্রিকেট খেলা ওভাবে করতো না। এখন মানুষজন ছেলে মেয়েদেরকে কি বানাইতে চায়, ক্রিকেট প্লেয়ার বানাইতে চায়। আমার ছেলে কি হবে, বড় হয়ে ক্রিকেটার হবে, আমার ছেলে কি হবে, ফুটবলার হবে, অমুক হবে তুমুক হবে, তাই বলে না? আগে এক সময় মানুষ বলতো কি আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, টিচার হবে, অমুক হবে, বিজ্ঞানী হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, এরকম বলতো। এখন মানুষ বলে আমার ছেলেকে ক্রিকেটার বানাবো, কিসের মতো, সাকিব আল হাসানের মতো বানাবো, মাশরাফির মতো বানাবো, মুস্তাফিজের মতো বানাবো, এরকম বলে না? তো কেন বললো বলো তো? আর এখন তো ক্রিকেটারদের অনেক দাম, অনেক স্যালারি। এই যে অনেক খেলারি, এগুলো দেখো, সে টেলিভিশনে দেখছে বা মিডিয়াতে দেখছে যে একজন ক্রিকেটারকে কিভাবে সম্মান দেয়, ক্রিকেটারের জন্য মানুষ কত পাগল, ক্রিকেটারের কি না বাড়ি গাড়ি আছে, অমুক তমুক আছে, এসব আছে, তাই না? এগুলো দেখে সে প্রভাবিত হয় না? এরকম ভাবে হয়। তো দেখো
আমাদের যে আমরা বলছিলাম যে আমাদের যে খেলাধুলা ছিল, যে কালচার ছিল, এই কালচার গুলো অনেকগুলো হারিয়ে যাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে অনেকগুলো। আর আমরা টেলিভিশনে যেগুলো দেখি, মানে হারবার্ট শিলার বলছে কি যে টেলিভিশনে মানুষ যা দেখে সেই হিসাবে তারা রিয়াক্ট করে। বলতো আমরা সেইভাবে রিয়াক্ট করি কিনা? জি স্যার। অনেকাংশেই করি স্যার। হ্যাঁ, মনে করো যে কোনো একটা তুমি টেলিভিশনে সিনেমা দেখো, নাটক দেখো বা যাই দেখো না কেন, সেই হিসাবে কিন্তু আমরা সেভাবে রিয়াক্ট করার চেষ্টা করি, সেইভাবে চেষ্টা করি। কিরকম? আমরা মনে করো যে একটা মানুষ একটা ড্যান্স দিল, সেটা কিভাবে দিল সেটা আমরা ট্রাই করার চেষ্টা করি। একজন গান গাইলো, সেই গানটা আমরা গাওয়ার চেষ্টা করি, তাই না? বা ড্রেসটা কত সুন্দর পরলো সেটা আমরা পরার চেষ্টা করি। মানে যেভাবে হোক, টিভিতে আমরা যা দেখি সেরকম ভাবে আমরা, যেমন তোমরা সিনেমা দেখার সময় সময় কি ভাবো যে নায়কের চরিত্র নিজেকে ভাবো, ইস আমি যদি এরকম নায়ক হতাম। এই যে তোমার মাইন্ডটাকে কি করে সিনেমাগুলো, একসময় আমাদের দেশে সিনেমাগুলো তৈরি হতো কিভাবে, মানুষের মন যেটা চায় সেটাই কিন্তু সিনেমা তৈরি হয়। মানে মানুষের ডিমান্ড যেরকম, যুগের সাথে তাল রেখে কিন্তু ডিমান্ড মানুষের যেরকম, সিনেমাগুলো কিন্তু সেরকম তৈরি হয়, তাই না? বলো তো। জি স্যার। জি স্যার। দুই একটা সিনেমা হয়তো সেটা বাস্তবধর্মী হয়, কিন্তু অধিকাংশ সিনেমাগুলো ফিকশন। এই যে প্রেম প্রীতের গল্প বা ওই যে ভূত প্রেত, এগুলো সব কিন্তু ফিকশন, ফিকশন না? আমাদের দেশের একসময় একটা মিথ ছিল, ফিকশন ছিল। আমাদের দেশের সিনেমাগুলো ছিল নায়ক হবে রাজার ছেলে আর নায়িকা হবে রিক্সাওয়ালার মেয়ে, এরকম ছিল না? নাইলে নায়িকা হবে রাজার মেয়ে। স্যার উল্টা হইলো, নায়িকা রাজার ছিল। একজন গরিব একজন বড়লোক। হ্যাঁ, মানে এইটা একটা মিথ ছিল না আমাদের সিনেমায়, অধিকাংশ সিনেমা এখনো পর্যন্ত হয়। এখনো পর্যন্ত নাটক টাটক গুলো দেখায় না এগুলো, কারণ এগুলো মানুষের মনকে আকৃষ্ট করে। হ্যাঁ, মানুষের সাইকোলজিকে অ্যাটাক করে, তাই না? মানুষের সাইকোলজিকে অ্যাটাক করবে না এগুলা? জি স্যার। এইভাবে সিনেমাগুলো তৈরি হয়। এবং তুমি ভাবো যে ইস আমি যদি এরকম নায়ক হতাম, তাহলে যেমন আমরা ছোটবেলা আলিফ লায়লা দেখতাম, তোমরা দেখো না? তোমরা দেখছো আলিফ লায়লা? আমরাও দেখেছি স্যার, আমরাও দেখেছি স্যার। তোমরা দেখছো? তোমার তো পাওয়ার কথা না। আলিফ লায়লা সিং এগুলো ও দেখেছি। তোমরা তো পরে দেখছো, আগে বিটিভিতে হতো এগুলো, আমাদের যুগে বিটিভি ছিল। জি স্যার, পিটিভিতে হইতো। স্যার এখনো হয়। এখনো হয়? জি স্যার। কাজী টিভিতে হয় স্যার। টিভিতে হয়। না, বিটিভি অনেকদিন দেখি নাই তো। দেখো যাই হোক, এই যে দেখি না, এই যে দেখছো, এই একটা কিন্তু কালচার। দেখো তো ওইগুলো তখন মানুষ কি ভাবে, দেখো এই সিনেমা কি বলে, আলিফ লায়লা দেখলে তখন ওই যে ইসে পানির উপরে হেঁটে যেত, আকাশ দিয়ে উড়ে উড়ে যেত, তাই না? পাখির পিঠে উঠে ওই ভেসে ভেসে কোথায় চলে যাচ্ছে, একটা জায়নামাজের উপরে উঠে দাঁড়ায় ওই ভেসে ভেসে কোথায় চলে যাচ্ছে। তখন কিন্তু ছোট বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম, আমরাও ভাবতাম যে আমরাও একসময় উড়ে উড়ে বেড়াবো, না? জি স্যার। মানে ওইরকম দেখে আমরা ওইরকম ভাবতাম যে আমরা এরকম ভাবো। তারপরে রেসলিং, আমরা ছোটবেলায় খুব রেসলিং দেখতাম। মানে এই যে দেখো বিটিভিতে রেসলিং হতো আগে, বা তোমার বিভিন্ন এই কেবল টিভিতে এগুলোতে হতো। জি স্যার, প্রতি শনিবার শনিবার স্যার। তো বিটিভিতে এগুলো আমরা ছোটবেলায় দেখতাম। তো এইগুলো আবার কি হতো, আমরা যখন ছোট ছিলাম এইগুলো আবার আমরা যখন ওই যে বর্ষা টর্ষা হইতো, কাদা মাটি, সেই জায়গায় পোলাপান আবার এগুলো কি করতো, এই রেসলিং খেলতো, এই ধরে ধরে আসার দেয়া, একটা কিল মারা, অমুক করা তুমুক করা। এখনো পুকুরের মাঝে। হ্যাঁ, এখন দেখবা এই যে ইউটিউবে অনেকগুলো পাওয়া যায়, এরকম রেসলিং এর পাওয়া যায়, যে বাচ্চারা রেসলিং করতেছে ঘরের ভিতরে, বিলে কাদার ভিতরে, বা স্টেজ বানায়। এই যে ইন্ডিয়ার কিছু ছেলে মেয়ে আছে দেখবা, এরা আবার ওইরকম রেসলিং এর মতো স্টাইলে স্টেজ বানিয়ে ওই সেরকম ভাবে আবার খেলাধুলা ওরা করে। তার মানে এটা থেকে আমরা কি বুঝি, যে আমরা টেলিভিশনে যেরকম দেখি আমরা সেভাবে কিন্তু রিয়াক্ট করি, তাই না? তো সে এইটাই বলছে, এটার মাধ্যমেও কি করে আমাদেরকে দেখানো হচ্ছে যে তোমরা এরকম করো, এরকম করো, এ করো, তা করো। হ্যাঁ, যেমন করে দেখো আমাদের দেশের মানুষ ইন্ডিয়াতে মনে করো যে জিনিসগুলো হয়, তাদের চ্যানেলগুলো যা দেখায়, আমাদের চ্যানেলগুলো সেগুলো আবার নকল করে, আছে না এরকম? যেমন দেখো তাদের, হ্যাঁ, ইন্ডিয়ার বাংলা চ্যানেলগুলোতে মনে করো একটা মিরাক্কেল বলে একটা শো হতো, বাংলাদেশের চ্যানেলগুলো সেটা কি করলো, হাসো বলে একটা শো চালু করে দিল, তাই না? তারপরে ইন্ডিয়াতে মনে করো যে বিভিন্ন গানের রিয়েলিটি শো হয়, আমাদের দেশেও খুদে গানরা চ্যানেল আয় উমুক তুমুক চালু করে দিল, তাই না? তারপরে মনে করো ওই দেশে মেগা সিরিয়াল হয়, 500 পর্ব, 300 পর্ব,
এরকম সিরিয়াল আমাদের দেশের টেলিভিশন গুলো শুরু করে দিল এরকম মেগা সিরিয়াল, তাই না? তো এইগুলো আমরা যা দেখি মিডিয়াতে আমরা সেভাবে কি করি, রিয়াক্ট করি। হ্যাঁ, আর আমরা বিলিভ করি কি যে ওয়েস্টার্নরা যা করে সেটা সেভাবে আমাদেরকে ভাবতে হবে, সেটা সেভাবে আমাদেরকে অনুভব করতে হবে, সেভাবে কাজ করতে হবে, আমরা ওইভাবে জীবন চালাবো, আমরা এরকম ভাবি। কিন্তু কারণ তাদের সবগুলো আমাদের ভালো লাগে, কারণ আমরা তাদের মতো না, আমরা তাদের মতো অত ধনী না, আমাদের পোশাক আশাক অত ভালো না, আমাদের খাবার দাবার অত না, স্টাইলিশ না, তাই না? আমাদের সেটিং, ঘর বাড়ি, গ্রামাঞ্চল বা আমাদের শহর অঞ্চল যাই বলো না কেন, আমাদের কিন্তু ধনী মানুষ হলো মুষ্টিমেয়, আমাদের দেশের মুষ্টিমেয় লোক সচ্ছল, অধিকাংশ মানুষ কি অসচ্ছল, তাই না? আমাদের দেশে বা আমাদের দেশের কনটেক্সট বলো, এই যে অধিকাংশ উন্নয়নশীল দেশে কিন্তু এরকম সম্পদ কোটি কত ব্যক্তির হাতে কুকিগত থাকে, আর অধিকাংশ মানুষ গরিব থাকে। পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু এরকম, শুধু মানে উন্নয়নশীল দেশ যেগুলো, এই যে ইউরোপের কয়েকটা দেশ বা আমেরিকা বা কানাডা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশ বাদে অধিকাংশ ওদেশেও আছে, ওদেশেও সম্পদ কুকিগত আছে। যেমন তুমি এক বিল গেটস এর কথাই যদি চিন্তা করো, বা তুমি যদি ওই আরো যে কয়েকটা আছে এদের কথা যদি চিন্তা করো, তো তোমরা যদি এগুলো দেখো, পরিসংখ্যান দেখো, দেখবা পৃথিবীর প্রায় মনে করো যে 70% সম্পদ পৃথিবীর প্রায় 7% লোকের হাতে জিম্মি। মানে 7% লোকের কত পার্সেন্ট সম্পদ আছে? 70% বা 60% সম্পদ। বুঝো কিছু? জি স্যার, এটাই তো স্যার বাস্তবতা। মানে কি, মানে পৃথিবীর যে সম্পদ, যে ন্যাচারাল রিসোর্স বা কৃত্রিম যে সম্পদগুলো আছে, এগুলোর শতকরা 7%, ওই শতকরা 70% 80% বা 60% এগুলো কাদের কাছে? শতকরা 7% লোকের কাছে। মানে অল্প কয়েকজন মানুষের কাছে সারা পৃথিবীর সম্পদ জিম্মি। এক বিল গেটস এর যা আছে তা দিয়ে বাংলাদেশে কতদিন চালানো যাবে, তাই না? তাইলে এখন ইলন মাস্ক বলে একজন আছে, তারও ওরকম এখন সে সম্পদশালী, বা অন্যান্য ভারতের কথা চিন্তা করো, ভারতের যে আম্বানি, টাটা গ্রুপ, বা লক্ষ্মী মিত্তাল, বা এই যে মুকেশ আম্বানি, বা অন্যান্য যে তাদের সম্পদের কথা চিন্তা, বাংলাদেশের কথা চিন্তা করো। বাংলাদেশের এই যে কতগুলো গ্রুপ অফ কোম্পানি আছে না যাদের, তারা কত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। জি স্যার, মেঘনা, বসুন্ধরা, যমুনা, বসুন্ধরা, বেক্সিমকো, অমুক তুমুক, গাজী, স্কয়ার, বা যা মদিনা, অমুক তুমুক যা বলো, বাংলাদেশের সব সম্পদ তাদের হাতে। জায়গা জমি বলো, নদী নালা পাহাড় পর্বত সব দখল করে রাখছে তারা। তো এই জন্য এরা যেহেতু এই কয়েক কোটি কতক মানুষ ধনী, এবং এই ধনী মানুষরাই কি করে, অন্যান্য যে মানুষগুলো আছে তাদেরকে এই কালচারের নাম করে এই মিডিয়া দিয়ে তাদেরকে কি করে, এগুলো দেখায়। হ্যাঁ, এইগুলো দেখায় যে তোমরা এরকম এরকম করো, কারণ তারাই হলো কি করে, মার্কেটটা দখল করে। মার্কেটটা তাদের হাতে। কিন্তু যেমন স্কয়ারের একটা বড় কনজিউমার বিজনেস আছে, এখন সে যদি তোমাকে তার কমোডিটি গুলো যদি বাজারে বিক্রি করতে না পারে, তাহলে তো তার কোনো লাভ নেই, তাই না? এখন সে কি করবে, সে অ্যাড দিবে, সে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করবে, অমুক করবে, টেলিভিশনে দেখাবে। যেমন তাদের একটা বড় হাসপাতাল আছে, এবং তার এই স্কয়ার হাসপাতালের একটা সিম্বল আছে বাংলাদেশে। সিম্বলাইজেশনটা কি, যে স্কয়ার হলো ধনী মানুষের হাসপাতাল, তাই না? কথা বুঝছো? জি স্যার। স্কয়ার হাসপাতালটা কাদের? মানে যারা ধনী মানুষ, যাদের টাকা পয়সা আছে, তারা এখানে চিকিৎসা নেবে, তাই না? এই যে দেখো, এরকম একটা ব্যাপার স্যাপার আছে। তাহলে তুমি কি ভাবো যে আমিও যদি একটু স্কয়ারে চিকিৎসা নিতাম, তাহলে আমার খুব ভালো লাগতো, তোমার মানসিক প্রশান্তি। স্কয়ারে যদি তুমি আবার দেখো, বাংলাদেশের কিছু মানুষ আবার কি করে, মাউন্ট এলিজাবেথ, সিঙ্গাপুরে যায়, তাই না? লন্ডনে যায়, আমেরিকায় যায়। তো তাদের কাছে দেখো তাদের সিম্বলটা কেমন, তারা ভাবে যে আমি যদি মাউন্ট এলিজাবেথে যাইতাম, কারণ মাউন্ট এলিজাবেথে আমাদের দেশের রাষ্ট্রপতি চিকিৎসা নেয়, তাই না? বা জন হপকিন্সে মনে করো যে বিশ্বের বিভিন্ন লোকজনে সেখানে করে। তো এরকম তখন তুমি কিন্তু ভাববা, এরকম তুমি ভাববা ওয়েস্টার্নরা ভালো, ওয়েস্টার্নদের কালচার ভালো, বড় লোকের কালচার ভালো, ভাবো না এরকম? আমরা ভাবি কিনা বলো তো? জি স্যার। জি স্যার। এইটাই হলো এই হারবার্ট শিলারের থিওরির মূল কথা, ঠিক আছে? এবং স্পেসিফিক্যালি আরো কোন কোন জিনিস দিয়ে আমাদের এই কালচারটাকে মানে ইম্পেরিয়ালাইজড করা হচ্ছে,
সেটা আমরা পরের ক্লাসে দেখবো, ঠিক আছে? আচ্ছা স্যার। এটা তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। জি স্যার, না স্যার ক্লিয়ার স্যার। অন্যদের কি অবস্থা বলো তো? জি স্যার, বুঝতে পারছি। কারোর অসুবিধা আছে? বোঝা গিয়েছে স্যার। হ্যাঁ না হ্যাঁ, স্যার, অসুবিধা নেই। ওকে ওকে, ঠিক আছে। তাইলে আমরা আজকে এ পর্যন্ত রাখি নাকি? জি স্যার। আমাদের তোমাদের তো আগামীকাল বিজয় দিবস আমাদের, না? জি স্যার, সুবর্ণ জয়ন্তী। আপনাকেও শুভেচ্ছা। ওকে, ঠিক আছে।